গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই। কলমে ফাবিয়া মম। গল্পের নবম অংশ। সৌভিক মাথা বের করে শানাজের দিকে হাতের একটা 4 নাম্বার আঙুলটা দেখাতে লাগল। ইশারাটুকু করতেই সৌভিকের মুখটা মিলিয়ে গেল। শানাজ কান্না আটকানোর জন্য মুখে আঁচলো চেপে ধরতেই গাল গড়িয়ে বড় বড় প্রস্থের অশ্রু পড়তে লাগল। অশ্রুপূর্ণ চোখ খুলে কাঁপতে থাকা ডান হাতটা ধীরে ধীরে চোখের সামনে তুলল। ঠিক তখনই আবিষ্কার করে ফেলল আঙ্গুলে স্থান নেওয়া চকচকে বস্তুটা সৌভিকের দেওয়া বিশেষ আংটি ছিল। গ্রামের সরলতা ছেড়ে শহরে জঞ্জালে প্রবেশ করল মেহনুর। গাড়িটা যখন বউ বাজারের রাস্তা পেরিয়ে যাচ্ছিল তখন কেন যেন মনে হচ্ছিল বুকের ভেতরটা অজানা শূন্যতায় খা খা করছে। পুরনো দিনের মজবুত বন্ধনটা আচমকা ছিঁড়ে অন্য দুনিয়ায় সংযোগ হয়ে যাচ্ছে। গাড়িতে সিয়াম বাদে সবাই তখন ঘুমে ঢুলে আছে। মার্জা ডান হাতে মেহনুরকে আগলে রেখে সিটের পেছনে মাথা ছেড়ে দিয়েছে। সেও জার্নির একটানা ক্লান্তিতে তন্দ্রামগ্নে ডুবে আছে। মেহনুরের হাত দুটো নিজের কোলে টেনে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে মার্জা। এদিকে মেহনুর কোনোভাবেই চোখের পাতা বুজে ঘুমের জন্য স্থির হতে পারছে না। সাদা শাড়ির লাল পেরে আঁচলটা সরতে সরতে মাথার মাঝ বরাবর ঠেকে আছে ওর। চলন্ত গাড়ির স্বচ্ছ জানালা দিয়ে শো শো করে হিমশীতল বাতাস ঢুকছে তখন। মেহনুর জানালার বাইরে দৃষ্টি দিয়ে উদাস আকাশে তাকিয়ে আছে। অপরিচিত দুনিয়ায় নিজেকে খাপ খাওয়াতে পারবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা করছে। মা, বড় মা যা যা শিখিয়ে দিয়েছে সেগুলো ঠিকঠাক মতো পালন করতে না পারলে কতটা ব্যর্থ হবে সেটা নিয়েই যত চিন্তা। মেহনুর যখন এসব চিন্তায় বিভোর ছিল তখন আশেপাশে কিচ্ছু খেয়াল করেনি সে। ঠিক তখনই বাতাসের বেগটা আচমকা বেড়ে গিয়ে মেহনুরের মাথা থেকে আঁচলের শেষ ঘোমটাটুকু সরিয়ে দিল। মেহনুর দ্রুত খসে পড়া আঁচলটুকু মাথায় টানার জন্য হাত উঠাবে, ঠিক তখনই জানালার বাইরে দৃষ্টি গিয়ে ঘোমটার হাত দুটো থেমে যায় ওর। মাইক্রোর পাশাপাশি সমান তালে সমান বেগে শান বাজিয়ে কালো জিপটা ছুটছে। জিপের ড্রাইভিং সিটে যে মানুষটা বসে আছে তার ভাবগতিক দেখে মেহনুর সেদিকে স্থিরপানে তাকিয়ে আছে। মাহতিম জিপের গোল স্টিয়ারিংটা শক্তভাবে আঁকড়ে বেশ দাম্ভিকতার সাথে জিপ চালাচ্ছে। গাঢ় বেগুনির শার্টটা কাঠামোদেহের খাপে খাপে সেটে আছে ওর। কালো প্যান্টের সাথে সবসময়ের মতো বেল্ট বেঁধেছে মাহতিম। ড্রাইভিংয়ের জন্য শার্টের স্লিভ দুটো মোটা করে গুটিয়ে রেখেছে সে। যতবার স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভ করছে ততবার হাতের বাম ঘড়িটা সূর্যের আলোতে রিফ্লেক্ট হয়ে মেহনুরের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। মাহতিমের চোখ দুটো কালো সানগ্লাসের আড়ালে ঢেকে আছে আজ। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি দিয়ে ক্ষণে ক্ষণে জিপের গতিবিধি ঠিক রাখছে এখন। মাহতিমের অমন অবস্থা, বেশভূষা, তেজীয়মান চিন্তাচেতনা দেখে নিজেকে খুব তুচ্ছ ভাবছে মেহনুর। প্রথমত লোকটার সাথে কিছুই মিলে না ওর। সে থেকেছে শহরের মধ্যে, মেহনুর বেড়েছে গ্রামের ভেতর। তার চিন্তাচেতনা আধুনিক যুক্তিকেন্দ্রিক, অন্যদিকে মেহনুরের ভাবনা খুবই স্বল্প। মেহনুর এসব ভাবতে ভাবতে মাথার ঘোমটাটা টেনে নিল। জানালার দিক থেকে দৃষ্টি সরিয়ে কোলের দিকে নামিয়ে রাখল। মনের ভেতর তীব্র জড়তার ঝড় চলছে, সেই অশান্ত ঝড়ে মনোমস্তিষ্ক বেকাবু কায়দায় যুদ্ধ করছে। মেহনুর সেইয়ে চুপটি মেরে গাড়িতে উঠেছিল, এখনও সে অবস্থায় নীরব হয়ে আছে। মাহতিম বারবার ড্রাইভিংয়ের ফাঁকে মেহনুরের দিকে তাকাচ্ছে। ওর অবস্থা দেখে যতদূর বুঝতে পারল কোনো বিষয় নিয়ে মেহনুরের মধ্যে বিষাদের ছায়া নেমেছে। মাহতিম ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য হর্ন সিস্টেমে হাতের তালু চেপে মৃদু ভঙ্গিতে হর্ন বাজালো। সিয়াম তখন কপাল কুঁচকে লুকিং মিররে তাকালে তখনই পেছনের ভিউ দেখে ড্রাইভ করা অবস্থায় হেসে দিল। সেখান থেকে দৃষ্টি সরিয়ে নিতেই মেহনুর ততক্ষণে জানালা দিয়ে বাইরে তাকালো। সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটো দেখতে না পেলেও মাহতিমের মুখটার দিকে চুপ করে তাকিয়ে রইল।
মাহতিম ফাঁকে ফাঁকে দুদফা মেহনুরের দিকে তাকিয়ে শেষে জিপের স্পিড বাড়িয়ে সিয়ামের পাশাপাশি আসলো। সিয়াম ক্ষণিকের জন্য মাহতিমের দিকে তাকালে মাহতিম সে সময় ছোট্ট একটা ইশারা করল। সেই ইশারাটা কি ছিল সেটা মেহনুরের পক্ষে বোধগম্য ছিল না, কিন্তু সময়ের পাল্লা ভারী না হতেই সিয়াম গাড়ির স্পিড এমনভাবে বাড়িয়ে দিল, সবাই গাড়ির অমাত্রিক ঝাঁকুনি খেয়ে ঘুম থেকে চমকে উঠল। তৌফা গাড়ির জানালার সাথে মাথা ঠেকিয়ে হাঁ করে ঘুমাচ্ছিল, কিন্তু গাড়ির এমন আকস্মিক স্পিডে হড়বড় করে চমকে উঠে সিয়ামের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল। কাঁচা ঘুম নষ্ট করার জন্য মেজাজ তুঙ্গে উঠে গেছে তৌফের। এদিকে সিয়াম তৌফের দিকে ভেটকি মেরে তাকালে তৌফা আহত পশুর মতো ছটফট করে পা থেকে জুতা খুলতে থাকে। সিয়াম ওই দৃশ্য দেখে তাড়াতাড়ি ওর হাত ধরে আটকায়, এক হাতে ড্রাইভ করতেই অন্য হাতে তৌফের সাথে হাড্ডাহাড্ডি অবস্থা চলতে থাকে। একটু আগে যারা ঘুম থেকে উঠেছিল তারা আবার ঘুমে ঢুলে পড়ে। সবাই আবার ঘুমে নিমগ্ন হলে কেউ দুজনের অবস্থা দেখতে পায় না। মেহনুর ওমন পাগলের কারখানা দেখে একবার তৌফের দিকে তাকাচ্ছে, আরেকবার উজবুকের মতো সিয়ামের আকুতি মিনতির দৃশ্য দেখছে, অথচ প্রতিবার কিছু বলতে যেয়ে থেমে যাচ্ছে মেহনুর। এক পর্যায়ে তৌফের চোখ মেহনুরের দিকে চলে যায়, আর সাথে সাথেই মেহনুরের দিকে জোরপূর্বক হাসি দিয়ে হাত থেকে জুতা ছেড়ে দেয়। সিয়ামও মারাত্মক লজ্জা পেয়ে শান্তভঙ্গিতে গাড়ি চালাতে থাকে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মনেমনে তৌফাকে দোষারোপ করে। দুপুরের সূর্যটা মধ্যগগন ছেড়ে পশ্চিমের দিকে হেলে পড়েছে, তপ্তময় জৌলুস ছেড়ে ডুবার জন্য প্রস্তুতি নিচ্ছে। চারিদিকের কোলাহল ছাপিয়ে কান জ্বালাময় হয়ে গিয়েছে। মেহনুর গাড়ির ভেতর এসির নিচে থাকলেও ব্যস্ত শহরের যানজট দেখে প্রচুর অবাক হচ্ছে। আকাশে দীপ্তমান সূর্যটা থাকতে থাকতে মাইক্রোটা পাকা ধরেছে এখন। ঠিক মিনিট 10 মতো টান দিতেই গাড়িটা খোলা গেটের ভেতর দিয়ে ঢুকল। গেটের কাছে দুজন দারোয়ান দেখতেই হঠাৎ মেহনুরের মনে হল গেটটা যেন ওদের অপেক্ষাতে খোলা ছিল। সিয়াম একদম বাড়ির সামনে এনে থামালে সবাই চটপট গাড়ি থেকে নেমে যায়। মাহদি সবার আগে নেমে একদৌড়ে মেহনুরের পাশ থেকে দরজা খুলে দেয়। মেহনুরকে গাড়ি থেকে নামিয়ে নিজের ছোট হাতটার মধ্যে মেহনুরের হাতটা গুজে নেয়। মেহনুর আশ্চর্যভাবে চারিদিকে চোখ বুলাতে থাকে, পায়ের নিচে দামি পাথরের রাস্তা বাঁধানো, চোখের সামনে বিলাসবহুল দোতলা ভবন। ভবনটা এতই উঁচু আশেপাশের 3-4 তলা বিল্ডিংয়ের মতো সমান। মেহনুর মাথাটা ডানে ঘুরাতেই সবুজ ঘাসের মাঠতুল্য জায়গা দেখতে পেল। পুরো বাড়িটা যে গাছ দিয়ে বাউন্ডারি করা সেটা এমন সন্ধ্যের টাইমেও বোঝা যাচ্ছে। মেহনুরের অবাক করা চাহনি দেখে মাহদি মুচকি একটা হাসি দিয়ে ওকে ভেতরে নিয়ে যায়। মেহনুর এক পা করে সামনের দিকে এগুচ্ছে, ওমনেই বুকের বক্ষপিনঞ্জরটা ধপাস ধপাস করে লাফিয়ে উঠছে। মেহনুর প্রতিটি পদাঙ্কের দিকে দৃষ্টি রেখে মাথা নিচু করে সম্মুখ দরজার সামনে চলে আসে। ডান হাতটা মাহদির তত্ত্বাবধানে থাকলেও বাঁ হাতটাকে যেন চট করে ধরে। মেহনুর জোরে জোরে শ্বাস নিতেই বামে তাকিয়ে মার্জাকে দেখতে পায়। মার্জা চোখে মুখে তৃপ্তিজনক হাসি ফুটিয়ে মেহনুকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেহনুরকে স্বস্তি অনুভব করানোর জন্য নিজের সাথেই আগলে রাখে। মেহনুর বাইরে থেকে যতটা আশ্চর্য হয়েছিল, বাড়িটার ভেতরটা দেখে তার চেয়ে বেশি পরিমাণে নির্বাক হয়ে যায়। নীতি, প্রীতি সবাই হাত মুখ ধুয়ে কাপড় পাল্টানোর জন্য যার যার রুমে চলে যায়। এদিকে মেহনুরকে নিয়ে মার্জা তখন নিজের রুমে চলে আসে। নিজের বিছানায় মেহনুরকে বসিয়ে আলমারির দ্বার খুলতে ব্যস্ত হয়। মেহনুরের জন্য পছন্দসই শাড়ি ঠিক করতেই শান্ত সুরে বলে, আমার একটাই ইচ্ছে ছিল, আমার বউটা যেন ছোট্ট হোক। এতটাই ছোট হবে, ওকে আমি আদর যত্ন করে বড় করব, রং বেরঙের শাড়ি পরাবো, চুল বেঁধে দিব, খাওয়া থেকে শুরু করে সবকিছু শুধু আমি দেখব। কিন্তু তোমাকে আনতে এত দেরি করবে এটা স্বপ্নেও ভাবতে পারিনি। মার্জা কথাটুকু শেষ করতেই আলমারি থেকে আকাশী রঙের শাড়ি বের করল। সেটা হাতে নিতেই আলমারি বন্ধ করে মেহনুরের কাছে চলে আসলো। মেহনুর তখন চুপ করে শাশুড়ির কথা শ্রবণ করছিল। মার্জা যে স্বচ্ছ মনের মানুষ এ সম্বন্ধে বড়মা বেশ আগেই বলে দিয়েছে।
কিন্তু আজ আবারও মনে হচ্ছে মার্জা সত্যিই ভালো মনের মহিলা। মেহনুরকে চুপ থাকতে দেখে মার্জা ওর মাথায় হাত বুলাতে থাকল। মেহনুরের শান্ত নয়নের দিকে দৃষ্টি রেখে হাসিখুশি মুখে বলল, আমি জানি মেহনুর, মাহতিমের সাথে থাকা নিয়ে তোমার মধ্যে কি কাজ করে। এই ভয়টা বিয়ের রাতেও ছিল, এখনো সেটা আছে। আমি আমার ছেলেকে চিনি বলে সেদিন রাতে কোনো বিষয় নিয়ে চিন্তা করিনি। আমি বাবামশাইকে বলে এসেছি, তিনিও আমার মতামত শুনে রাজি হয়েছেন। তুমি যতদিন মন থেকে ভয় দূর না করছো, মন থেকে সবকিছু না চাচ্ছ, ততদিন পর্যন্ত মাহতিম আর তুমি আলাদাই থাকবে। মাহতিম নিজেও এই সিদ্ধান্ত শুনে মতো দিয়েছে, এজন্য তুমি যতদিন চাও, যেভাবে চাও এ বাড়িতে নিজের মতো করে থাকো। তোমাদের বিয়েটা হুট করে হলেও তোমাদের বোঝাপড়াটা হুট করে ঝুলিয়ে দিতে চাই না। তোমরা দুজন আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে। আমি চাই না তুমিও মাহতিমের মতো দূরে দূরে থাকো। অন্তত তোমাকে নিয়ে এই বাড়িটাই একটু হলেও শান্তি পেতে চাই মেহনুর। তাই যত কিছুই হোক, তুমি কোনো বিষয় নিয়ে মন খারাপ করো না। মার্জার কথা শুনে মেহনুর সসম্মানে চোখ নামিয়ে নিল। দৃষ্টি নত করে নিজের সুপ্ত ইচ্ছাটা আনমনে বুঝিয়ে দিল। মার্জা আর কিছু না বলে মেহনুরকে হাত মুখ ধুতে পাঠিয়ে দিল। মেহনুরের জন্য নির্দিষ্ট করা রুমটা দেখার জন্য চলে গেলে মেহনুর কিছু সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। গায়ে আকাশি রঙের সুতির শাড়ি জড়িয়ে অনেকক্ষণ পর শান্তি পেল মেহনুর। কিন্তু সমস্যা একটাই, ম্যাচিং ব্লাউজটার হাতা কোনোই ছুঁই ছুঁই। মেহনুর ব্যাপারটা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে মার্জার ড্রেসিং টেবিলের সামনে গেল। খোপায় বাঁধা চুলগুলো খুলতেই হঠাৎ দরজা খুলে প্রবেশ করল নীতি। নীতিকে দেখে মৃদু ভঙ্গিতে হেসে দিতেই নীতি সহজাত মিশ্র হাসিতে এগিয়ে আসল। মেহনুরের চুলগুলো সুন্দর করে আছড়ে দিতেই হাসিমাখা সুরে বলল, ভাইয়ার রুম দেখেছ? তোমার রুম জানো ভাইয়া ইচ্ছে করে ছাদের রুমটা দিয়েছে। কত করে বললাম ছাদের রুমটা দিও না, আমার রুমটাই দিয়ে দাও। ভাইয়া আমার কথাই শুনল না। আমার তো সামারের ভ্যাকেশন শেষের দিকে, ভাইয়া চলে গেলেই এদিকে আমার ফ্লাইটের টিকিট কাটতে হবে। শুধু শুধু ওই রুমটা দেওয়ার মানে হয়? মেহনুর সারাক্ষণ চুপ থাকলেও মাহতিমের কথা শুনে মনে মনে প্রশ্ন জাগল। মাহতিমের বিষয়ে কিছু জানার জন্য নীতিকে তৎক্ষণাৎ প্রশ্ন করল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? যদি কথাটা শুনে মনে কিছু না করেন, তাহলে বলবো, না হলে বলবো না। নীতি প্রশ্নের ধরন দেখেই বুঝে যায় মেহনুর কি বিষয়ে জিজ্ঞেস করতে চাচ্ছে। মেহনুরের কথায় সভ্যসূচক হাসি দিয়ে সরল সুরে বলে, আমাকে আপনি করে বলতে হবে না ভাবি। আমি যেহেতু আপন ভেবে তুমি করে বলছি, তুমিও আমাকে আপন ভেবে তুমি করে বলো। তুমি নিশ্চয়ই ভাইয়ার ব্যাপারে জানতে চাও, ভাইয়া কি করে, কোথায় যাবে এটা নিয়ে প্রশ্ন করতে চাচ্ছ। আসলো আমি হেল্পলেস, ভাইয়া আমাদের সবকটা ভাইবোনকে বলে দিয়েছে তোমাকে এ বিষয়ে কিছুই না বলতে। কেন না করেছে সেটা তো জানি না, কিন্তু ভাইয়া সম্ভবত তোমার সাথে লুকোচুরি খেলতে চাচ্ছে। মেহনুর ভালোভাবে বুঝে গেছে ওরা সবকটা ভাই পাগল। ভাইয়ের কথায় উঠে বসে, ভাইয়ের কথায় নাচে গায়। এমতাবস্থায় কিছু জিজ্ঞেস করা যা, না করাও তা। মেহনুর নিরুত্তর মুখে সায় বুঝিয়ে দিল নীতি ছোট্ট একটা চালাকি করে। মেহনুরের হাত ধরে বাড়ি ঘুরানোর নাম করে সোজা মাহতিমের রুমে আনে। মেহনুর রুমের প্রতিটা জিনিস দেখে আশ্চর্য হয়ে তাকালে শেষমেশ দুই দেয়ালের কোনাকুনি জায়গার দিকে হা করে তাকায় মেহনুর। দেয়ালের সাথে সেটে থাকা বস্তুটা দেখে সাথে সাথে তর্জনী তুলে সেদিকে ইশারা করে নীতিকে আতঙ্কগ্রস্ত কণ্ঠে প্রশ্ন করে, ওটা কি? ওটা এখানে কেন? উনি 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 মেহনুরের অস্থির মাখা মুখটা দেখে ফিক করে হেসে দেয় নীতি। সেই দেয়ালটার দিকে হাসিমাখা ভঙ্গিতে এগিয়ে যায়। তখন বস্তুটার দিকে তাকিয়ে থাকতেই বুক ফুলিয়ে লম্বা একটা শ্বাস নেয়। শ্বাসটা টেনে নিতেই সেটা সশব্দে ছেড়ে দিতে থাকে। শ্বাসটা ছাড়তে ছাড়তেই বস্তুটার দিকে তাকিয়ে থাকা অবস্থায় শান্ত কণ্ঠে বলে, একটা মানুষের বন্দুকের টিপ যে কতটা ভয়ঙ্কর, এটাই তার চাক্ষুষ প্রমাণ।
তুমি ধীরে ধীরে সব জানতে পারবে ভাবি। খুব শীঘ্রই তুমি তরতাজা বুলেটের আওয়াজ শুনতে পাবে। বন্দুকটার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুর। চোখের সামনে এমন অস্ত্র দেখে হতভম্ব হয়ে আছে সে। নীতির মুখ থেকে অমন বিবরণ শুনে মনের মধ্যে তীব্র ভয় কাজ করছে। যে মাহতিমকে এতদিন দেখে এসেছে, সেই মাহতিম কিনা বন্দুক চালাতে দক্ষ। মেহনুর কোনোভাবেই বন্দুকটার সাথে মাহতিমকে মেলাতে পারছে না। যতবার ভাবছে মাহতিম একজন প্রফেশনাল শুটার, ততবারই চোখের সামনে কঠিন মূর্তির চেহারা ভাসছে। সেই কঠিন মূর্তির চেহারার সাথে কোনোভাবেই মাহতিমের হাসি খুশি মুখটা মানানসই না। নীতি কোনো রকমে নিজের হাসি আটকে আস্তে আস্তে রুম থেকে চলে গেল। মেহনুরকে একটুও বুঝতে না দিয়ে রুম থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। হতবাক মেহনুর তখনও সেই বন্দুকটার দিকে চিন্তার দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহতিমকে নিয়ে যত কল্পনা জল্পনা ছিল সবকিছু গুলিয়ে ফেলছে। মেহনুর কৌতূহলের বশে বন্দুকটার দিকে হাত বাড়িয়ে দেয়, দেয়ালে সেটে রাখা বন্দুকটার উপর আঙ্গুল দিয়ে স্পর্শ করে। ওমনেই সে টের পায়, শরীরের উপর দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে, অদ্ভুত এক শিরশিরে ভাব সমস্ত শরীরে ভর করেছে। এটা যদি সাধারণ বন্দুক হতো, তবে অশান্ত মনকে হাবিজাবি বুঝিয়ে শান্ত করা যেত। কিন্তু না, এটা মোটেই সাধারণ বন্দুকের কাতারে পড়ে না। যেখানে পুরো বন্দুকটা দামি মেটাল দিয়ে তৈরি করা, সেখানে নানা প্রমাণ থাকা সত্ত্বেও অশান্ত মনকে উল্টাসিধা বুঝানো যায় না। মেহনুর থম মারা ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকল, কালো রঙের বন্দুক থেকে ধীরে ধীরে হাত নামিয়ে ফেলল। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করার চিন্তা করল। চোখ দুটো বন্ধ করে ধীরে সুস্থে লম্বা শ্বাসটা টেনে নিচ্ছিল মেহনুর, কিন্তু আকস্মিকভাবে যা হলো, তাতে প্রচণ্ড চমকে গিয়ে চোখ খুলে তাকালো মেহনুর। চোখের কোটর বিশাল বড় করে তৎক্ষণাৎ মাথা নিচু করে পেটের দিকে তাকালো। গাঢ় বেগুনি রঙের হাতাটা কনুইয়ের উপর ভাঁজযুক্ত থাকার জন্য বলিষ্ঠ হাত দুটো দেখা যাচ্ছে। সেই পেশিবহুল হাত দুটো পেছনে থেকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে মেহনুরকে। বাঁ হাতের উপর বড় ডায়ালে ঘড়িটা স্পষ্ট দেখতে পেল মেহনুর। ঘড়িটার দিকে তাকিয়ে থাকতেই পেটের উপর থেকে একটা হাত সরে গেল। পেছনে থেকে মাহতিমের উপস্থিতি পেয়ে নির্বাক হয়ে আছে মেহনুর। এই মুহূর্তে একটা কথাও মুখ ভেদ করে আসছে না। মাহতিম সুকৌশলে মেহনুরের কাঁধ থেকে কেশগুচ্ছ সরিয়ে দিল, ডান কাঁধটা আয়ত্ত করার জন্য চুলগুলো বাম কাঁধের দিকে ঠেলে দিল। উন্মুক্ত ডান কাঁধের দিকে চোখ বন্ধ করে থুতনি রেখে দিল মাহতিম, আবারও হাত দুটো কোমরের কাছে এনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল মেহনুরকে। এদিকে মাহতিমের এমন আকস্মিক কাজের জন্য মেহনুরের অবস্থা কাহিল হয়ে গেছে। গলায় যে ছাপ বসিয়ে দিয়েছে সেটাই এখনো মিটেনি। এখন যদি কিছু করে ফেলে লজ্জায় আর টেকা যাবে না। মেহনুর চুপ মেরে কাঠ হয়ে থাকলে মাহতিম তখন শান্ত কণ্ঠে বলল, মাকে অনেক বুঝালাম মেহনুর, কিন্তু সে রাজি হল না। তোমাকে 18-র আগে ছোব না জেনেও মা তোমাকে আলাদা রাখতে চাচ্ছে। ভেবেছিলাম হাতে থাকা এই দুদিন তোমাকে আগলে আগলে রাখব, কিন্তু এবারের জন্য সম্ভব হচ্ছে না। আমি বোধহয় 6 থেকে 7 মাসের জন্য ফিল্ডে থাকব। হতে পারে আরও দেরিতে আসতে পারি। তোমাকে একা একা সবকিছু সামলাতে হবে মেহনুর, আমাদের সংসার সাজানোর দায়িত্ব সম্পূর্ণই তোমার। মাহতিমের কথাগুলো শুনতে শুনতে স্বাভাবিক হচ্ছিল মেহনুর। মনের মধ্যে যে সংকোচগুলো মাথানাড়া দিয়ে উঠেছিল, সেগুলো ধীরে ধীরে কমতে লাগল ওর। অনেকটা ধাতস্থ সুরে মাহতিমের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করল, কবে আসবেন? অত্যাশিত কিছু শোনার মতো চোখ খুলে তাকালো মাহতিম। সাথে সাথে পেটের উপর থেকে হাতজোড়া সরিয়ে ফেলল। মেহনুরকে নিজের দিকে ঘুরিয়ে তৎক্ষণাৎ শক্ত করে ওর দুকাত ধরল। আশ্চর্য দৃষ্টিতে হাসি দিয়ে বলল, আমি জলদি ফিরলে তুমি খুশি? মাহতিমের উৎসুক চাহনির মাঝে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। প্রশ্নের জন্য একদম মুখ খুলল না সে। মাহতিম কিছুক্ষণ অপেক্ষা করে শেষমেশ কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। মেহনুরের মুখটা দুহাতের মাঝে আবদ্ধ করে মুখটা ধীরে ধীরে উঁচু করে তোলে।
মেহনুরের উজবুক চাহনির মাঝে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতেই স্বর নামালো মাহতিম, ঠোঁটে প্রাণখোলা হাসি ফুটিয়ে নম্র সুরে বলল সে। জলদি ফিরব মেহনুর আফরিন। হাতে প্রচুর সময় নিয়ে আসব। আমাকে যেভাবে পাগল বানিয়ে দিচ্ছ সেটা শোধ তুলতে হবে না? মেহনুর এমন কথার প্রেক্ষিতে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। লোকটা এতই খারাপ, এতই অসভ্য, একটা সভ্য কথাকে ইচ্ছে করে অসভ্য বানিয়ে ছাড়ল। মাহতিমের হাতে আর একদিন মাত্র সময় আছে। এবার যেভাবে ছুটি কাটালো সেভাবে আগে কখনো কাটিয়েছে কিনা সন্দেহ। প্রতিবার 4 দিনের মতো সময় নিয়ে বাড়ি ফিরে সেই 4 দিন বাড়ির বাইরে কাটিয়ে পুনরায় ফিল্ডে চলে যায়। এবার যেহেতু বেশি দিন কাটিয়েছে সেক্ষেত্রে আগামী 6 মাস পর্যন্ত ছুটি আবদার করা যাবে না। মাহতিম পরনের পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসল। বিছানার মধ্যখান থেকে ফোন তুলে ফ্লাইটের জন্য টিকিট করছিল। টিকিটের জন্য ওয়েবসাইটে ঢুকতেই দরজা খুলে চোরের মতো উকি মারল তৌফা। মাহতিম সেদিকে এক পলক তাকালো ঠিকই, কিন্তু বিশেষ দৃষ্টি প্রদান করল না। চোখ যেভাবে চোখ তুলেছিল ঠিক সেভাবে চোখ নামিয়ে পুনরায় ফোন দেখতে লাগল। তৌফা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও ফোনের প্রতি মনোযোগ দেখে কিছুটা খটকা লাগল। দরজাটা চাপাতে চাপাতে কৌতূহল সুরে বলল, ও বন্ধু, অ্যানি সমস্যা? ইউ নিড হেল্প? তোমার মুরগি তো দেখি ছাদের রুমে শিফট হইছে। মাহতিম সেদিকে তাকালো না, উত্তর পর্যন্ত দিল না। তৌফের কথা শুনে মন চাচ্ছে কষিয়ে এক চড় লাগাতে, কিন্তু সেটা দমিয়ে রেখে শান্তভাবে বসে রইল মাহতিম। তৌফা হেলেদুলে হেঁটে এসে মাহতিমের পাশে এসে বসল। মাহতিম কি করছে সেদিকে দৃষ্টি ছুটতেই কপাল কুঁচকে ফেলল। একবার মোবাইলের দিকে তাকালো, আরেকবার মাহতিমের দিকে তাকালো তৌফা। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত ব্যাপার দেখে অনেকটা চিল্লিয়ে উঠল তখন। দোস্ত, তুই মেহনুরের কথা চিন্তা করলি না? কনফার্ম দিলই কেন? কি করলি দোস্ত এটা? তৌফের চেঁচানো সুর শুনে সশব্দে নিঃশ্বাস ছাড়ল মাহতিম। ফোনটা অফ করে চুপ করে বসে রইল সে। তৌফা তখন নির্বিকার ভঙ্গিতে মাহতিমের পানে তাকিয়ে আছে। কি বললে ব্যাপারটা অনুকূলে ফিরবে সে সম্পর্কে কিচ্ছু জানা নেই ওর। মাহতিমকে চুপচাপ দেখে তৌফা যেন শান্ত হল। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাহতিমের হাত থেকে ফোন কেড়ে নিল। বন্ধ ফোনটা বিছানায় রেখে স্বাভাবিক সুরে বলল, মেহনুর ফ্রি হয়নি, ঠিক না? প্রশ্নটার শব্দতরঙ্গ স্বল্প হলেও মাহতিমের নিকট তীব্রভাবে ঠেকল। মাহতিম সাথে সাথে দুচোখ বন্ধ করে মাথা নুয়ে ফেলল। ফ্লোরের দিকে মাথা ঝুঁকিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরল। তৌফা ওর অবস্থা দেখে কেমন প্রতিক্রিয়া দিবে ভাবতে পারছিল না। মৃদুভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে মাহতিমের প্রশস্ত পিঠটার উপর হাত উঠাল তৌফা। অনেকটা কোমল সুরে সরল কণ্ঠে বলল, মাহতিম, তুই তো সবসময় বলস এভরি সিচুয়েশন হ্যাজ আ মিনিংফুল থিং। তোর কি মনে হয় না সবকিছু সময়ের উপর ছাড়া উচিত? তাছাড়া ও তো মেয়ে মানুষ, ওর নিজেরও একটা থিন লাইন আছে। ওরে ওর মতো। কথাটুকু শেষ না করতেই মাহতিম ওকে থামিয়ে দিল। ঝুঁকানো মাথাটা স্বাভাবিক করে তৌফের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। চুলগুলো 5 আঙ্গুলে পেছনে ঠেলে চোখ বন্ধ করে বলল, ওর সম্পর্কে কি জানিস তুই? তুই নিজেই আমাকে বল, এতদিন যে থাকলি ওর ব্যাপারে কি কি জানলি? মাহতিমের এমন উদ্ভট প্রশ্নে সরুচোখে তাকালো তৌফা। চোখে ভীষণ কৌতূহল ফুটিয়ে আশ্চর্য কণ্ঠে বলল, মানে? শালা এমন গাঁজাখুরি প্রশ্ন করস কেন? ও তো সাদামাটা মেয়ে, গ্রামের সাধারণ পরিবার থেকে বিলং করে। ওর দাদাটা আবার চাল্লু চিজ, চুল পাকছে ঠিকই, রাগের তেজ কমে নাই। এখনো লুঙ্গি কাছা দিয়া চোর খেদাইতে পারব। তৌফের আবোলতাবোল যুক্তি শুনে বিরক্ত হল মাহতিম। বিরক্তি ভাবটা সাইডে ফেলে আপাতত মোদ্দা কথায় আসলো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোরা কেউ জানিস না। ওর দাদা হান্নান মোল্লা সলিড একটা মানুষ। উনার মতো নির্ভেজাল মানুষ
তুই হাজার খুঁজলেও পাবি না। উনি যে শেফালির মতো ধুরন্ধর মহিলাকে এখনো থাকতে দিয়েছে, এটা ওই মহিলার ভাগ্য বলা চলে। ওই মহিলা যা যা করেছে, ওই তথ্য যদি শুনতে পারিস তাহলে থুথু করবি। আমি যদি হান্নান নানার জায়গায় থাকতাম, ওই মহিলার যা দশা করতাম পুরো গ্রাম সাক্ষী থাকত। আমি কতটা ধৈর্য নিয়ে চুপ ছিলাম এটা জাস্ট আল্লাহ জানে। খালি মেহনুরের কথা চিন্তা করে এতদিন শান্ত ছিলাম। পরশু যেহেতু চলেই যাচ্ছি, যাওয়ার আগে ওই মহিলার কাহিনী রফাদফা করে যাব। মাহতিমের কথা শুনে তৌফা কিছুক্ষণ চুপ মেরে রইল। মেহনুরের পরিবার সম্বন্ধে কি এমন জানতে পেরেছে সেটা জানার জন্য আকুপাকু করছিল। সেই আকুপাকুর রেশ দীর্ঘ না হতেই মাহতিম তখন উঠে দাঁড়াল। ট্রাউজারের পকেটে দুহাত গুজে ডানদিকের খোলা জানালার কাছে যেতে লাগল। হালকে নীলের কার্টেনগুলো বাইরের হাওয়ায় উড়ছে, মাহতিম সেখানে দাঁড়ানোর সাথে সাথে কার্টেনগুলো দুই ধারে ঠেলে দিল। পূর্ণচন্দ্রের আকাশে দৃষ্টি রেখে কঠোর ভঙ্গিতে বলল, শেফালির পুরো নাম হামিদা বিনতে শেফালি। এই মহিলার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে সংসার করছে। ওই বউয়ের চরিত্র খারাপ, একসময় আক্কাস চেয়ারম্যানের সাথে গভীর সম্পর্ক ছিল। শেফালি ওর দূরসম্পর্কীয় খালা জমিলার কাছে বড় হয়েছে। ওই খালাও আহামরি সচ্চরিত্র মহিলা না। লোকে মুখে শোনা যায়, এই জমিলা রাতের বেলায় বাড়ি থাকত না, কোথায় যেত ওই তথ্য তোর জানার দরকার নেই। হান্নান নানার মেজ ছেলে কোনো মাস্টার ফাস্টার না, উইটা এক নাম্বার নেশাখোর। একসময় জুয়ারিদের সাথে 24 কাটত, ওই নেশাখোর এখন রাঙ্গামাটিতে আছে। ওখানে টুকটাক স্মাগলারের কাজ করে। হান্নান নানা নিজের মেজ ছেলেকে ত্যায্যপুত্র বলে দিয়েছে, এর জন্য ভুলেও শেফালির সাথে দেখা করতে পারে না। শেফালির সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর শেফালিই নিজের কুকীর্তি ঢেকে মোল্লা বাড়ির বউ হয়েছিল। শেফালির একটাই উদ্দেশ্য ছিল, ওটা ছিল সম্পত্তির লোভ। তার উপর মেহনুরের দাদি খুব বড়লোক পরিবার থেকে এসেছিল। ওর দাদির যত সম্পত্তি ছিল সবই নানার নামে, আর নানার নামে মানে ইন ফিউচারে সেটা 3 ছেলের নামে। এই খবর যখন জানতে পারে, তখন শেফালি কাদা খেয়ে হলেও মেজ ছেলেকে ফাঁসায়, বিয়ে করে, আরও নানা কাহিনী করে, সেগুলো জেনে লাভ নেই। মেহনুর যখন 4 মাসের ছিল, তখন এই মহিলার কোলে তখন 6 মাসের সুরাইয়া। মেহনুর এই বংশের সবচেয়ে সুন্দরী বাচ্চা ছিল, সবাই বলতো ও নাকি মরহুম দাদির রূপ নিয়ে এসেছে। শেফালি এটা সহ্য করতে পারেনি, হিংসার জ্বালায় মেহনুরকে পানি ভর্তি বড় বোলের মধ্যে শুইয়ে দিয়েছিল। কিন্তু মেহনুরের নসিব ভালো ছিল, ও বেঁচে যায়। আর হাস্যকর ব্যাপার হলো, এত কিছু হওয়ার পরও হান্নান নানা ওই মহিলাকে মাফ করে দেয়। কাহিনী এখানেই শেষ না, আরও কাহিনী আছে। এই বংশের বড় ছেলে কে জানিস? সুজলা মামির ছেলে হচ্ছে বড় ছেলে, ওর নাম শাওন। শাওন, শানাজ, সাবা এরা সহোদর ভাইবোন, বাট ইনসিডেন্টলি শাওন বর্তমানে কানাডাবাসী। আর শেফালির যে একটা ছেলে আছে ওটা জানতিস? প্রশ্নটা করে জানালা থেকে ঘুরল মাহতিম। জানালার দিকে পিঠ দিয়ে পকেট থেকে দুহাত বের করল, বুকের উপর হাত দুটো ভাঁজ করে একপেশে হাসি দিয়ে বলল, ওর নাম সিফাত, ওটাও আরেকটা লম্পট। ওটাকে গা ঢাকা দিয়ে বাঁচানোর জন্য মিশরে পাঠিয়ে দিয়েছে। এখন মেবি গভর্নমেন্ট হাসপাতালের সুইপার, আগে প্রাইমারি স্কুলের সুইপার ছিল। আরও শুনবি? তৌফা বিশাল বড় ঢোক গিলে হতভাগা দৃষ্টিতে বলল, তুই এগলা কবে করলি দোস্ত? মানে, এই কাজটা যদি সরকারের লিগা করতি, কি পরিমাণে ইনকাম করতি চিন্তা আছে? এবার মাহতিম ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, 12টা মাসের মধ্যে 10টা মাস বাইরেই থাকি, আমার কন্ট্রিবিউশনটা জায়গামতো ঠিকই আছে। দেশেরটা দেশের জন্য, নিজেরটা নিজের জন্য। তৌফা ওর কথার হেয়ালিটা বুঝতে পারল না। ভ্রু দুটো ভীষণ কুঁচকে প্রশ্ন গলায় বলল, বুঝি নাই, আবার বল।
মাহতিম হাসি থামিয়ে আগের মতো স্বাভাবিক হল, কিন্তু কথার মাঝে আবারও হাসতে হাসতে বলতে লাগল, শেফালির ভাষ্যমতে মেহনুরের কপালে কোনোদিন বিয়ের ভাগ্য জুটবে না। যদি কখনো হয়েও যায়, সে বিয়ে নাকি ভেঙে যাবে। আমি কথাটা শুনলাম, প্রচুর হাসলাম, এরপর ডিসাইড করলাম দরকার পড়লে হাত পা বেঁধে হলেও মেহনুরকে তুলে আনব। তবুও ওই শেফালির সামনে ওকে রাখব না। কিন্তু ওই মহিলা আমার সাথে পল্টি মারতে গিয়ে উল্টো নিজের ফাঁদে ধরা খায়। সুরাইয়ার সাথে কথা উঠানো তো দূর, আমি আরো সুন্দর মতো অ্যাকচেন্সে মেহনুরকে পেয়ে গেলাম। খুব কষ্টে কথাগুলো শেষ করল মাহতিম। আটকে রাখা হাসিটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে পড়ল। মাহতিমকে ওরকমভাবে হাসতে দেখে তৌফা যেন মলিন চাহনিতে তাকাল। এক বন্ধু প্রিয়তমাকে অর্জন করে আত্মখুশিতে হাসছে, আরেক বন্ধু আকাঙ্ক্ষিত প্রিয়দর্শনীকে দূরে রেখে বদ্ধ রুমে কষ্ট পাচ্ছে। দুজনের কত মিল, তবুও সেই মিলের মধ্যে আকাশ পাতাল অমিল। পুরো বাড়ির মধ্যে শব্দহীন অবস্থা বিরাজ করছে। দূর থেকে অস্পষ্ট সুরে ব্যাঙের ডাক ভেসে আসছে। রাতের সময়গুলো হুবহু গ্রামের মতো না লাগলেও সাদৃশ্য ব্যাপার দেখা যাচ্ছে। কোলাহলযুক্ত ব্যস্ত শহরটা ঘুমের চাদরে ঢেকে আছে এখন। আকাশে দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা ধোঁয়া, সেই ধোঁয়া কি শীতের সূচনা, সে সম্পর্কে বলতে পারছে না মেহনুর। ছাদের রেলিংয়ে দুহাত রেখে রাতের আকাশে তাকিয়ে আছে সে। দীঘল চুলগুলো আজকেও বেঁধে দেয়নি, একদিনের এই তারতম্য দেখে নিজের প্রতি ভালোই অযত্ন কাজ করছে। ছাদের ডানদিকটা এখন শয়নকক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে, সেই নির্বাচনের পুরো কার্যাদি মাহতিম নিজে করেছে। মার্জার একটা সিদ্ধান্তের উপর মাহতিম এখনো রেগে আছে, সেই রাগ কোনোভাবেই মায়ের সামনে দেখিয়ে বেড়ায়নি। নিজের সদ্য বিবাহিত বউকে আলাদা রাখার মতামতে গম্ভীর মুখে সায় দিয়েছে মাহতিম। মাছেলের এমন অদৃশ্য রেশারেশিতে বিচ্ছিন্নভাবে ছাদের রুমটায় থাকতে হচ্ছে মেহনুরের। এ নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তার, মলিন মুখটা নিয়ে সবসময়ের মতো আজও মাথা নিচু করে রেখেছে সে। বিশাল ছাদটার ডানদিকে বড় একটা রুম আছে, রুমটা মাহতিমের একান্ত রুম হিসেবে বিবেচ্য হলেও বর্তমানে সেটা মেহনুরের জন্য নির্দিষ্ট করা হয়েছে। মার্জা এ নিয়ে প্রচুর বিরোধিতা করলেও একটুও লাভ হয়নি। মাহতিমের কথার উপর দুকথা ফলাতে পারেননি তিনি। মাহতিমও কাটকাট গলায় ঠাট বজায় রেখে বলে দিয়েছে, যে পর্যন্ত মেহনুরের উপযুক্ত বয়স হবে না, সে পর্যন্ত ছাদের রুমটাই ওর আসলো রুম। সেখানেই ও থাকবে, খাবে, সব করবে, কিন্তু অন্য রুমে শিফট হতে পারবে না। যদি শিফট করাই লাগে তাহলে মাহতিমের রুমেই ফিরে আসুক। মার্জা এমন কথা শুনে কিছুটা ক্রোধগ্রস্ত থাকলে পরক্ষণে শান্ত হয়ে যান। ছেলের উপর থেকে রাগ সরিয়ে শান্তভাবে বুঝান, পরিস্থিতির দিকে চিন্তা করে মাহতিমকে ব্যাপারটা খুঁটিনাটি দেখিয়ে দেন। মাহতিম সব শোনার পর আর কোনো কথা বলেনি। চুপচাপ রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গিয়েছে। এদিকে সবার সঙ্গে খেতে বসা মেহনুর প্রচণ্ড অস্বস্তি নিয়ে খাওয়া শেষ করেছে। সবাই যখন যার যার রুমে ঘুমের রাজ্যে মগ্ন, তখন মেহনুরের চোখে ঘুম নেই। রুমটা যতই বিলাসবহুল হোক না কেন, মন পড়ে আছে গ্রামের ভিটেতে। সেই ছোট্ট রুম, ছোট্ট জগতের মাঝে। মেহনুর ছাদের রেলিং থেকে হাত সরিয়ে ধীরে ধীরে পিছাতে থাকে, আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে ছাদের মেঝেতে নিবন্ধ করে। রুমের দিকে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়ায়, সেদিকে এগুতে এগুতে এক পর্যায়ের রুমের সামনে চলে আসে। স্বচ্ছ কাচের দরজাটা থাইগ্লাসের মতো ডানে টেনে ভেতরে ঢুকে। নীরবে হেঁটে এসে আয়নার সামনে দাঁড়ায় মেহনুর, নত করে রাখা দৃষ্টি দুটো আস্তে আস্তে উপরে তুলে তাকায়। নতুনের মতো চকচকে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে গুমোর ভঙ্গিতে তাকিয়ে থাকে। সারাদিন সবার সাথে শান্তভাবে চললেও রাতের এমন নিরিবিলি মুহূর্তে প্রচণ্ড অসহায় লাগছে। মনের মধ্যে আছড়ে পড়ছে একের পর এক ঝড়, সেই ঝড়ের ঝাপটায় নড়বড়ে হয়ে যাচ্ছে মনের ছোট্ট পরিধিটা। মেহনুর কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারল না, ওই আয়নার সামনে তাকিয়ে থেকে ঝোড়ো ঝোড়ো করে চোখের অশ্রুধারা ছেড়ে দিল।
শান্ত নেত্র দুটো অশ্রুবন্যায় টলটল করে উঠল তখন, গালের নরম পরিখা বেয়ে অশ্রু পড়তে লাগল তার। নিঃসঙ্গ সময়গুলো ভীষণ যন্ত্রণা দিচ্ছে ওকে, যন্ত্রণা অনুভবের জায়গাটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে মেহনুরের। অবধারায় পড়তে থাকা অশ্রুগুলো দারুণ ভেজে ঝরতে লাগল, এবার নিস্তব্ধ রুমটা ফিসফিস শব্দে মুখর হল। সেই ফিসফিস আওয়াজটা রুমের বাইরে যেতে পারল না, শহরের বুকে ছুটে চলা বাতাসটা মিলিয়ে দিল সেই শব্দগুলো। দোতলার রুমের শুয়ে থাকা মাহতিম কোনোক্রমেই সেই শব্দগুলো আঁচ করতে পারল না। মেহনুরের কণ্ঠনালী থেকে নিঃসৃত প্রতিটি চাপাকষ্ট দেয়ালের শক্ত জমিনে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে রুমের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। মেহনুর অশ্রুপূর্ণ চোখ খুলে আবার আয়নার দিকে তাকালো, তেজালো কান্নার গতিটা কমতেকমতে হেঁচকির তালে এসে ঠেকল। অনবরত হেঁচকি তোলার জন্য কেঁপে কেঁপে উঠছে মেহনুর, চোখের অবস্থা শান্তরূপ ছেড়ে অশান্ত আকার ধারণ করেছে এখন। আয়নার দিকে দৃষ্টি স্থির রেখে শাড়ির আঁচলটা মুঠোবন্দি করল তখন, আবদ্ধ আঁচলটুকু উপরে উঠিয়ে কম্পমান হাতে চোখের সিক্তভাব মুছল। দুচোখ থেকে অশ্রুর শেষ অস্তিত্বটুকু মুছে চুপচাপ ভঙ্গিতে বিছানায় উঠে বসল। থাই গ্লাসের দরজাটা ওভাবেই খুলে রেখে বালিশে মাথা রাখল, দরজা দিয়ে প্রচুর বাতাস ঢুকছে। দরজায় ঝুলানো হালকা নীলের পর্দাটা থাই গ্লাসে বাড়ি খাচ্ছে। মেহনুর সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই বৃথা চেষ্টা হিসেবে চোখের পাতা বুঝল। বিছানায় টান হয়ে শুতেই পেটের উপর হাত দুটো রেখে দিল। মাথার উপর চলতে থাকা ফ্যান, সেই সঙ্গে বাইরের হিম হাওয়া এসে তন্দ্রাচ্ছন্ন করে দিল ওকে। মেহনুর হালকা মতন ঘুমের ঘোরে ডুব দিল, হঠাৎ থাইগ্লাসের দরজা খোলার শব্দ হয়। শব্দটা এমনভাবে হচ্ছে যেন কেউ সতর্কভাবে দরজা খুলে ভেতরে ঢুকার চিন্তা করছে। মেহনুর ঘুমের ঘোরে বদ্ধ চোখে কপাল কুঁচকে ফেলেছে, ব্যাপারটা বাস্তব না অবাস্তব সে বিষয়ে বুঝার চেষ্টা করছে। কিন্তু বুঝার সাপেক্ষ বেশি না হতেই চোখের পাতা খুলে তাকালো। ওমনেই ধরপর করে শোয়া থেকে উঠতে নিল মেহনুর, কিন্তু অর্ধেক মতন উঠতেই কারো আজ্ঞাদেশ এসে পড়ল। মেহনুর ছোট্ট একটা ঢোক গিলে পিটপিট তাকিয়ে থাকতেই তৎক্ষণাৎ বিছানায় দ্বিতীয় ভর এসে যুক্ত হল। মেহনুর কনুইয়ে ভর দিয়ে শোয়া থেকে উঠতে নিয়েছিল, আজ্ঞাদেশ শুনতেই ওই ভঙ্গিতে কনুইয়ে ভর রেখে মাহতিমের তাকিয়ে রইল। মাহতিম ওর অবস্থা দেখে হাসি দিয়ে বলল, কনুই ব্যথা হয়ে যাবে, শুয়ে পড়ো। হ্যাঁ সূচকে মাথা দুলালো মেহনুর। পুনরায় বালিশে মাথা ঠেকিয়ে শুল। মাহতিম ওর দিকে এক ধাপ এগিয়ে ডানহাতটা পাশে থাকা টেবিল ল্যাম্পের দিকে বাড়িয়ে দিল। স্বাভাবিক কপালটা ক্রমান্বয়ে চিন্তাযুক্ত হতেতেই চট করে টেবিল ল্যাম্পটা সাদা বাতিতে জ্বলে উঠল। ঠিক তখনই মাহতিমের চোখের সামনে মেহনুরের মুখটা পরিষ্কার হয়ে উঠল। মাহতিম যেভাবে কপাল কুঁচকে তাকিয়ে আছে, সেটা একদমই সাধারণ ভঙ্গির তাকানো না। ওই চোখের চাহনি বারবার ঘুরছে, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে, সরু দৃষ্টিতে কপাল কুঁচকাচ্ছে আরও। মেহনুর ভয়ে জর্সর হয়ে গুটিয়ে গেলে মাহতিম টেবিল ল্যাম্পের ওখান থেকে হাত সরিয়ে ফেলে। মেহনুরের দিকে মুখ নামিয়ে মেহনুরের বাদিকে হাত রাখে। বালিশের উপর বাহাতের ভর রেখে শুয়ে থাকা মেহনুরের মুখোমুখি হয়। সেই সন্দেহপ্রবণ দৃষ্টিটা ছুড়ে দিয়ে মেহনুরের গালটায় ডান হাতটা রাখে। গালের উপর মাহতিমের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আকস্মিকভাবে চোখ বন্ধ করে মেহনুর, সেকেন্ডের মধ্যে আবার চোখ খুলে তাকায়। মাহতিমের তীক্ষ্ণ চাহনিটা ধীরে ধীরে নরম হচ্ছে, সেই নরম ভাব যত তীব্র হচ্ছে, মেহনুরের জমাটবদ্ধ কান্নাটা বাইরে প্রকাশের জন্য নিংড়ে আসছে যেন। মাহতিম অনেকক্ষণ চুপ করে ছিল ঠিকই, এবার যেন সুরটাও কোমল করে বলল, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। সেই কোমল সুরটুকু কানে যেতেই ভেতরের সমস্ত জোরতা ধুলোয় উড়িয়ে দিল। চোখ ছাপিয়ে মাহতিমের সামনেই অশ্রুক্লিষ্টে নত হল মেহনুর, ঠোঁট দুটো ভেতরে গুটিয়ে দুপাটি দাঁত দিয়ে কামড়ে ধরল তখন। নাক ফুলিয়ে কান্না করতেই পুরো মুখ লালচে হয়ে উঠল ওর, নাকের ডগাটা আবার লালবর্ণে গাঢ় হল। মেহনুরের কান্নারত মুখটার দিকে তাকিয়ে থেকে ওষ্ঠযুগল এগিয়ে নিল মাহতিম,
চোখ বন্ধ করে নাকের লালচে অংশটুকুতে স্পর্শ বসিয়ে গাঢ় চুমু খেল। মেহনুরের গালটা ছেড়ে দিয়ে ওর ডান হাতটা ধরল, হাতটা টেনে এনে নিজের ঘাড়ের উপর রাখল মাহতিম। তখন স্পর্শমুক্ত করল মেহনুরকে, সুকৌশলে বাম হাতটাও একইভাবে ঘাড়ে টেনে আনল। মেহনুর কিছু টের পাওয়ার ভঙ্গিতে তৎক্ষণাৎ অশ্রুজড়িত চাহনিতে তাকাল। তাকাতে দেরি, ওমনেই একজোড়া পেশীয় হাত এসে মেহনুরকে শূন্য তুলে নিল। ঘটনার প্রেক্ষিতে মেহনুর ভয়ঙ্করভাবে চমকে উঠবে, সেই সুযোগের পূর্বেই মাহতিম চলতে শুরু করল। মাহতিমের দিকে ঠিক তাকাতেই গলা ভিজিয়ে প্রশ্ন করল মেহনুর। প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে চাপা ভাবেই বলল, কোথায় যাচ্ছেন? মাহতিম এমন উদ্ভট প্রশ্ন শুনে ফিক করে হাসল। মেহনুরের দিকে দুষ্টু হাসিতে তাকিয়ে জবাব দিল, বুঝো না কোথায় যাচ্ছি? মেহনুর সাথে সাথে কান্না ভুলে চকিত দৃষ্টিতে তাকাল। আবারও সেই ভয় মিশ্রিত গলায় বলল, আপনি দয়া করে আমাকে নামিয়ে দিন, আপনার রুমে নিয়ে যাবেন না। মা দেখতে পেলে খুব কষ্ট পাবেন, আপনি দয়া করে আমাকে নামান। মাহতিম এতক্ষণ হাসির ছলে সবকিছু নিলেও এবার মেহনুরের কথা শুনে শক্ত চাহনিতে তাকাল। সিঁড়ির মাথায় হাঁটা নামিয়ে কাঠিন্য সুরে বলল, আপনার রুম আবার কি? ওটা তোমার রুম, অবশ্যই আমাদের রুম। ফার্দার যদি তোমার মুখ থেকে আপনার শব্দ শুনি, তোমার খবর আছে। মাহতিমের শাসানো বাণী শুনে চুপটি মেরে গেল মেহনুর। আর কোনো শব্দ উচ্চারণ করল না সে। মাহতিম ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে হাঁটা দিল গন্তব্যের দিকে। সিঁড়ির প্রতিটি ধাপ অতিক্রম করে নিচে নামল মাহতিম, নিজের রুমের দিকে নিয়ে চলল মেহনুরকে। রাত জেগে সিওসি খেলে হাই তুলতে তুলতে দরজা খুলল মাহদি। ঘুমে ধুলু চোখে সামিকের ফোনটা ফেরত দিতে বেরুল। বড় হাইটা হাতের উল্টো পিঠে চাপা দিতে তুলবে ঠিক তখনই চোখের সামনে মাহতিমের অবস্থা দেখতে পেল। মেহনুরকে চেপেচুপি কোলে নেওয়ার দৃশ্য দেখে চমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল। হাইয়ের জন্য আর হাত চাপা দিতে মনে থাকল না। বড় ভাইয়ের এমন কাণ্ডকারখানা দেখে আশ্চর্য ভঙ্গিতে বলতে লাগল মাহদি, আবার বাটপারি? দাঁড়াও, মায়ের কাছে লাগাচ্ছি। তখন তোমার ফোন চেয়েছিলাম, তুমি দাওনি না? এবার দেখো কি করি। মাহদি কটমট রাগে যেই গলা ছেড়ে চেঁচাবে, তখনই পেছনে থেকে মুখ চেপে ধরল তৌফা। মাহদি গোঙানির মতো শব্দ করতে থাকলে তৌফা তাড়াতাড়ি ওকে টেনে এনে রুমের ভেতরে ঢুকাল। দরজাটা লাগিয়ে দিয়ে মাহদিকে বিছানার উপর ছেড়ে দিল। মাহদি হাঁপড়ের মতো নিঃশ্বাস নিতেই তৌফের দিকে তাকাল। স্বল্প সময়ের মধ্যে দুজনই বেশ হয়রান হয়ে গিয়েছে। মাহদিকে টেনে আনতে গিয়ে প্রচুর ক্লান্ত লাগছে তৌফের। তৌফা কোমরে দুহাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতেই ভ্রু কুঁচকে ক্রুদ্ধভাবে বলল, তোরে কি গুড়া কৃমি কামড়ানি দিছিল? পেটের মধ্যে নাড়াচাড়া দেয়? কি কাহিনী করতে নিছিলি? তোরে তো বাথরুমের ফ্লাশে চুবানো দরকার, ফাজিল কোথাকার। তৌফের কথা শুনে দারুণভাবে ক্ষেপে উঠল মাহদি। বিছানা থেকে নেমে সোজাসুজি দাঁড়িয়ে পড়ল সে। তৌফের দিকে চোখ রাঙিয়ে বেশ কাটকাটভাবে জবাব দিল, মা আমাকে বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছে। মা বলেছে ভাইয়া যেন কোনোভাবেই আমার বউয়ের রুমে না যায়। যদি যায় তাহলে তাড়াতাড়ি খবর দিয়ে দিতে। মাহদির বড় বড় কথা শুনে তৌফা বাভ্রুটা উঁচিয়ে তাকাল। মুখের ভাবটা তৎক্ষণাৎ তিরিক্ষি করে গমগম কণ্ঠে বলল, ওই দাঁড়া দাঁড়া 1 মিনিট। তুই আগে রেসপন্সিবিলিটি বানান কর। এখনই কইরা দেখাবি, না পারলে এমন এক থাপ্পড় মারুম, গালে হাত দিয়া 2 রাত কাঁদবি। তৌফের কথায় নাক ফুলিয়ে তাকাল মাহদি। দুপা এগিয়ে এসে বেশ ভাব নিয়ে বলল, তুমি যে ভাইয়ার পাসপোর্ট হারিয়ে ফেলেছ, আমি কিন্তু এটা জেনে গিয়েছি। যদি এটা ভাইয়ার কানে লাগাই তো। কথাটুকু বলে বদমাইশি হাসি দিয়ে থেমে গেল মাহদি। সেই হাসিটুকু প্রসার করে ভ্রু নাচাতে থাকল। তৌফা ওর অবস্থা দেখে ভয় জমে গেল। এত বড় গোপন তথ্য কিভাবে জেনে গেল সে ব্যাপারে একদমই চিন্তা করতে পারছে না সে।
তৌফের শুষ্ক মুখটা দেখে মাহদি আরও একগাল হাসল, হাসতে হাসতে তর্জনী তুলে রাস্তা থেকে সরে যেতে ইশারা করল। তৌফা রেগেমেগে বিরক্ত নিয়ে তাকালে মাহদি আবার হাসি দিয়ে বিনা শব্দে ঠোঁট নাড়িয়ে বলল, পাসপোর্ট। তৌফা বাধ্য হয়ে রাস্তা থেকে সরে গেলে মাহদি হেঁটে হেঁটে দরজার দিকে চলল। তৌফা রাগত ভঙ্গিতে ওর পশ্চাৎদেশ বরাবর লাথিসূচকে পা তুললে ঠিক তখনই মাহদি পিছু ফিরে তাকাল। ধরা পড়ার ভয়ে তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার করতে পায়ের ব্যায়াম দেখিয়ে বলল, তাকাস কেন? ব্যায়াম করি। পাটা যে কি ব্যথা গো বাবা, মুভটা দিয়ে মালিশ করা দরকার। তৌফের মিথ্যা কথাটা ঠিকই ধরল মাহদি, কিন্তু মুখে সেটা ভাইয়ের মতো স্পষ্ট করে বলল না। মাহতিমের প্রতিরূপ আচরণ দেখিয়ে শান্ত পায়ে বেরিয়ে গেল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হল, মার্জার রুমে সে গেল না। নিজের রুম থেকে বের হয়ে সামিকের রুমে গেল, কিন্তু সেখানেও কিছু বলল না। তৌফ সবটা ব্যাপার হতভাগার মতো পর্যবেক্ষণ করতেই নিজের মনে উচ্চারণ করতে লাগল, যেমন ইলিশ তেমনি দুই জাটকা, কেউ কারোর চেয়ে 1 ইঞ্চি কম না। কিন্তু আর যাই কর, মাহতিমের ব্যাপারে কিচ্ছু বলিস না বেটা, ভুলেও আপাতত কিচ্ছু বলিস না। মেহনুর সংকীর্ণ মনে কুকড়ে আছে। মাহতিমের দিকে চোখটা পর্যন্ত স্বাভাবিকভাবে তুলতে পারছে না। মাহতিম ওকে কোলে নিয়ে নিজের রুমে ঢুকে গেল। দরজাটা চাপানোর জন্য পা দিয়ে হালকা একটা ধাক্কা দিল দরজাটায়। দরজাটা মৃদু ক্রিয়া পেয়ে বন্ধ হতেই বিছানার দিকে এগিয়ে গেল মাহতিম। বিছানার কাছ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে পড়লে এবার কাঙ্ক্ষিত মুখটার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। মেহনুরের নত করা চাহনিটুকু অনিমেষ নেত্রে অবলোকন করে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। ওই মুখটার উপর স্থির দৃষ্টি রেখে বিছানার উপর ডান হাঁটুটা তুলে দিল মাহতিম। হাঁটুতে ভর দিয়ে হাত দুটো বিছানার দিকে নামাতে নামাতে মেহনুরকে বালিশ বরাবর শুইয়ে দিল। জীর্ণ অবস্থায় গুটিয়ে থাকা মেহনুর প্রচণ্ড জোরতায় নেত্রজোড়া বুজে ফেলল। ওমন আকস্মিক মুহূর্তে কি করে নিজেকে স্বাভাবিক রাখবে সেটা নিয়ে ভাববার অবকাশ ছিল না। খুব কাছ থেকে অনুভব করতে পারছিল মাহতিমের সঙ্গটা। মাহতিম যে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃষ্টির মাঝে চোখ মেলে তাকালে যে কত বড় সর্বনাশ হয়ে যাবে সে সম্পর্কে মেহনুর একটু হলেও অবগত ছিল। মেহনুরের অপ্রস্তুত মুখটা দেখে মাহতিম কিছু সময় নীরব রইল। সেই নীরবতার মাঝে ধীরে ধীরে হাতটা এগিয়ে দিল। তখন মেহনুরের কোমল গালের উপর আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে বলতে লাগল মাহতিম, তোমাকে আমি কিছুই করব না মেহনুর, শুধু এটাই চাই তুমি যেন একটু ইজি ফিল করো। জানি তোমার প্রচুর সমস্যা হচ্ছে, সবকিছুই এলোমেলো লাগছে। আমাকে দেখেও তুমি স্বস্তি অনুভব করছো না। ওভাবে একা একা কাদার চাইতে তুমি আমার সঙ্গেই থাকো। মাকে এ বিষয়ে বলবো না, মা জানবেও না। তুমি ঘুমাও। কথাটুকুর ইতি টেনে মাহতিম হাতটা সরিয়ে নিল। মেহনুরের কাছ থেকে সরে গিয়ে জানালার পর্দাটা টেনে দিল। নিরুত্তর মেহনুর নির্বোধের মতো তাকিয়ে থাকলে মাহতিম সেদিকে ধ্যান দিল না। চুপচাপ রুমটা অন্ধকার করে মেহনুরের পাশে চলে আসলো। মেহনুরের দিকে পিঠ দিয়ে ওপাশ ফিরে শুল। মেহনুর ওই অন্ধকার রুমে কিছুই স্পষ্ট দেখতে পেল না, তবুও মনেমনে অনুভব করতে পারছিল মাহতিম নামক মানুষটা বেশ দূরত্ব রেখে শুয়ে পড়েছে, যতটা দূরত্ব রাখলে মেহনুর কোনো ভয় ছাড়াই ঘুমাতে পারবে। মেহনুর কিছুক্ষণ চুপ করে রইল। সময়ের কাঁটাটা হুড়হুড় করে পেরিয়ে 60টা মিনিট অতিক্রম করল। মেহনুর সময়ের হিসাব না জানলেও কানে তখন 3টা বাজার ঘণ্টা বাজল। ঘুটঘুটে অন্ধকার রুমে আগে কখনো থাকেনি মেহনুর। গ্রামে সবসময় জানালা খুলে ঘুমাতো বলে এমন নিকষ অন্ধকারে পড়তে হয়নি। এতক্ষণ কোনো সমস্যা না হলেও এখন ঠিকই বিপাকে পড়তে হলো। রুমটা চরম অন্ধকার হওয়ার ফলে মেহনুর একটু হলেও ভীত হতে লাগল। কোনো সাড়া নেই, শব্দ নেই, দূর থেকে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। কুকুরের ডাকটা স্বাভাবিক হলেও পারত,
কিন্তু সে ডাক যে নিশাচর দেখলে শোনা যায় সে সম্পর্কেও জানত মেহনুর। মূল ভয়টা তখনই আঁকড়ে ধরল যখন অশরীরীর ব্যাপার নিয়ে খুব ভয়ঙ্কর একটা কল্পনা করে ফেলল সে। মেহনুর তাড়াতাড়ি দুটো ঢোক গিলে ডানদিকে তাকালো। তাকিয়ে কোনো লাভ হলো না, কিচ্ছু তখন দেখা যাচ্ছে না, এত অন্ধকার দেখে গা ছমছম করছে ওর। একদিকে মনের ভয়, অপরদিকে নতুন পরিবেশ, এ দুটো মিলে তছনছ অবস্থা হচ্ছে মেহনুরের। মেহনুর তখন না পারতে মাহতিমের দিকে হাত বাড়িয়ে দিল। ভয়ে হাতটা ঠান্ডার মতো জমে গেছে, থরথর করে অনবরত কাঁপছে, তবুও শক্ত অবলম্বন খোঁজার জন্য মাহতিমের দেহটাকে খুঁজছে তখন। হাতটা প্রথমে পাতলা কম্বলের পশমি আস্তরণটা টের পেল, মাহতিম যে গায়ে কম্বল টেনে ঘুমিয়েছে সেটাও মানসপটে চিন্তা করে ফেলল। এদিকে কম্বলের স্তরটা যখন পার হয়ে গেল তখন বিদ্যুতের মতো চমকে উঠল মেহনুর। শিরশির করে উঠল মেহনুরের ছোট্ট দেহের কাঠামোটা। শরীরের সমস্ত লোমকূপ কাটা দিয়ে উঠল তার। ঠান্ডা হাতটা উষ্ণ দেহের অস্তিত্ব পেলেও ভেতরে ভেতরে ঝড় তুলে ফেলেছে ওর। মেহনুর চোখমুখ কুঁচকে মাহতিমের উন্মুক্ত পিঠটায় কাপা কাপা হাত রেখে দিয়েছে। মাহতিম যে শোয়ার পূর্বে টি শার্ট খুলে শুয়েছে সেটা সম্ভবত অন্ধকারের জন্য টের পায়নি। মেহনুর এমন অবস্থায় ফেঁসে যাবে সেটা চিন্তাও করতে পারেনি, তন্মধ্যে ঠান্ডা হাতের পরশ পেয়ে তড়িঘড়ি করে জেগে গেল মাহতিম। পরিস্থিতি তখন কি হচ্ছে সেটা বুঝার জন্য তাড়াতাড়ি মাথাটা মেহনুরের দিকে ঘুরালো, গা থেকে কম্বল নামিয়ে মেহনুরের হাতটা পিঠ থেকে সরালো ঠিকই, কিন্তু নরম হাতটা মুঠোবন্দি করে ধরল। ওর দিকে সম্পূর্ণ ঘুরে প্রসন্ন কণ্ঠে বলল, হাত ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? মাহতিমের প্রশ্ন শুনে লজ্জায় শঙ্কায় জোরতায় কাঁদতে ইচ্ছে হচ্ছে মেহনুরের। মাহতিম এমন উটকো ঘটনা দেখে কি ভাববে সেটা নিয়ে চিন্তা করলেই নিজের উপর ধিক্কার হচ্ছে। মাহতিম কোনো প্রশ্নাত্মক প্রতিক্রিয়া দেখালো না, মেহনুরের হাতটা নিঃশব্দে ছেড়ে দিয়ে শান্ত সুরে বলল, কালকের মতো ওপাশ ফিরো মেহনুর। মেহনুর কথাটা শুনে কুচকানো চোখটা খুলল। অন্ধকার হলেও মাহতিমের দিকে এক পলক তাকিয়ে থেকে ধীরে ধীরে ওপাশ ফিরে শুল। উত্থাল পাত্থাল চিন্তাগুলো ধীরে ধীরে সবর থেকে নীরব হতে থাকলে পেছনে থেকে পেশিবহুল হাতটা গলার কাছে আঁকড়ে ধরল। পিঠের উপর থেকে এলোমেলো চুল সরে বালিশের উপর স্থান পেতে থাকল। চট করে আকস্মিকভাবে উন্মুক্ত বুকের উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরল মাহতিম। গলার কাছে রাখা হাতটা দিয়ে মেহনুরকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। মাথার কাছে চুলের উপর থুতনির কর্তৃত্ব টের পেল মেহনুর। সেই থুতনিটা যখন কয়েক সেকেন্ডের জন্য স্থানচ্যুত হল তখন ওষ্ঠজোড়ার কঠিন চাপ অনুভব করল মেহনুর। চোখ দুটো অজানা আন্তঃক্রিয়ায় বুঝে ফেলল সে, ভেতর থেকে সমস্ত জোরতা ঝেড়ে কেশে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। এতক্ষণ কত শত চিন্তা, কত শত ভয়, কত রকমের জোরতা নিয়ে ক্লিষ্ট ছিল মন, কিন্তু পরিশেষে এবং নির্বিশেষে শান্ত হল মন। মেহনুর ঠোঁট ভেদ করে নিঃশ্বাস ছাড়ছিল, সেই নিঃশ্বাসের স্পর্শগুলো মাহতিমের হাতের উপর ছড়িয়ে পড়ছিল। মাহতিম নীরবে সবটা টের পেয়ে নিচু গলায় বলল, সময় হোক মেহনুর আফরিন, যেদিন তোমার সম্মতিটা পাবো সেদিন তোমার মুখটা বুকে চেপে রাখতে দেরি করব না। প্রচণ্ড লজ্জায় খিচে গেল মেহনুর। গলার নিচে থাকা মাহতিমের হাতটা দুহাতে খামচে ধরল তখন। মেহনুরের লজ্জা করুণ অবস্থাটা টের পেয়ে পেছনে থেকে হেসে উঠল মাহতিম। সেই হাসিতে চোখ দুটো ঘুমের জন্য বন্ধ করে ফেলল। দিনের আলো ছড়িয়ে পড়লে জেগে উঠল শহর। নীরব নীরব রাস্তাগুলো সরব হল তখন। বাড়ির পরিবেশ জাঁকজমকভাবে মুখর হয়ে উঠল, একে একে সবাই তখন নাস্তার টেবিলে আসতে থাকল। বাড়ির নতুন বউ হিসেবে আজ মেহনুরের রান্না করার কথা, কিন্তু সেই রেওয়াজে পানি ঢেলে মার্জা নিজেই সবকিছু প্রস্তুত করলেন। মেহনুরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিজের পাশে এনে রাখলেন। মাহতিম যে চালাকি করে ভোরবেলায় উঠেছে
সেই চালাকিটা জায়গামতো ফলিয়ে মেহনুরকে রুমে রেখে এসেছে। মার্জা ব্যাপারটা না জানলেও তৌফের খাতিরে বাকি সবাই সেটা জেনে ফেলেছে। মাহদি কাল রাতের কথাটা পেটে চেপে রাখলেও তৌফা কথাটা পেটে রাখেনি। এমন পেট পাতলা ব্যক্তিদের দুচোখে সহ্য করতে পারে না মাহদি। এখন তো ইচ্ছে করছে তৌফকে করা ভাষায় দুটো কথা শোনাতে। ভাইয়ার ব্যাপারে যখন জেনেই গিয়েছ তাহলে সেটা নিয়ে ঢোল পেটানোর মানে কি? মাহদি চুপচাপ কঠোর মুখে শুকনো রুটিতে কামড় দিল। পাশে বসা ফারিন মাহদির গম্ভীর মুখটা দেখে খটকা মনে সবার অগোচরে বলল, কিরে বিট্টু, তোর মুখের এই অবস্থা কেন? সবজি থাকতে ছাগলের মতো খালি রুটি চাবাচ্ছিস কি জন্যে? মাহদি এতক্ষণ শান্তভাবে রুটি চিবাচ্ছিল, কিন্তু ফারিনের এমন হস্তক্ষেপ ওর মোটেই সহ্য হল না। মুখটা বিরক্তিতে চুবিয়ে ফারিনের দিকে তাকালো, শুকনো রুটিটায় আরেক কামড় দিয়ে স্থিরদৃষ্টিতে বলতে লাগল, তৌফা ভাইয়া কাজটা ভালো করেনি, গবেটের মতো কাজটা করেছে, সেটার জন্য আমার মুড খারাপ। মাহদির মুখে বড় বড় ভঙ্গির কথা শুনে অবাক হয়ে তাকালো। চোখের কোটর বড় করে বিস্ময় সুরে বলল, তোর মুখ যে কটকট করে চলে সেটা জানিস? ভাইয়া তো শুধু শুধু তোকে নিয়ে টেনশন করে না। এইটুকুনি বাচ্চা তুই, যেখানে মুড শব্দটাই স্পেলিং করতে পারবি কিনা সন্দেহ, তার উপর এত বড় কথা বলিস কিভাবে? মাহদি এবার তিরিক্ষি মেজাজে তাকালো। হাতের রুটিটায় হিংস্রভাবে কামড় দিয়ে স্বর নামিয়ে বলল, শোনো ফারিন আপু, তৌফা ভাইয়ার উচিত ছিল চুপ থাকা। ভাইয়া গাধার মতো মাহতিম ভাইয়ার কথাটা তোমাদের জানিয়েছে। সব কথা সবাইকে বলা যায় না। আর তুমি হয়তো ভুলে গিয়েছ আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। তুমি যেই ওয়ার্ডগুলো তুমি এখন চিনছ, সেগুলো আমি বাবু থাকতেই ঠোঁটস্থ করে ফেলেছি। আমাকে ছোট ছোট বলে কাহিনী করো না। নিজের চরকায় ডিজেল দাও। মাহদি একদমই কথাগুলো শুনিয়ে পুনরায় খাওয়া শুরু করল। এবার ঠিকই রুটির সাথে সবজি দিয়ে খেলো। হতভম্ব ফারিন দোকানের মধ্যে যা শুনল তাতেই স্তব্ধ হয়ে মাহদির দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে নির্বাক হয়ে টেবিল থেকে গ্লাস তুলে নিল, ভকভক করে পানি খেতেই পুচকে ছেলের কথাগুলো স্মরণ করতে লাগল। এদিকে মার্জার ডান পাশটায় মেহনুর বসে আছে। সবার খাওয়া দাওয়া এবং আড্ডা পর্ব যত দ্রুতগতিতে হচ্ছে মেহনুর ততই শান্তভাবে চালাচ্ছে। সবাই গোপাগপ খেয়ে চললেও মেহনুর একটা রুটি নিয়ে পড়ে আছে অনেকক্ষণ ধরে। মার্জা বারবার তাড়া দিচ্ছেন বেশি বেশি খাওয়ার জন্য, কিন্তু মেহনুর পারছিল না। ঠিক তখনই রুম থেকে পরিপাটি হয়ে বেরুল মাহতিম। কোমরের কাছে ইনকরা গ্রে কালারের শার্ট, কালো বেল্টের সাথে কালো প্যান্ট। হাতে ডার্ক ব্রাউন রঙের ঘড়িটা পরতে পরতে টেবিলের দিকে আসছিল মাহতিম। মার্জা ছেলের জন্য চেয়ার ছেড়ে উঠতে নিলে মাহতিম ইশারায় মাকে থামিয়ে ফেলে। মার্জা ইশারা পেয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। দাঁড়ানো অবস্থায় ভ্রু কুঁচকে বলল, তুই বাইরে যাচ্ছিস? মাহতিম টেবিলের কাছে আসতে আসতেই জবাব দিল, হ্যাঁ। জবাবের পাটটা চুকাতেই মেহনুরের দিকে তাকালো। কোনো বিশেষ প্রতিক্রিয়া না দেখিয়ে চট করে নীতির দিকে দৃষ্টি ছুড়ল। মেহনুরের পাশের সিটটা দখল করার উদ্দেশ্যে নীতিকে ছোট্ট একটা ইঙ্গিত বুঝাল। ভাইবোনের ইশারাগুলো একটুও বুঝল না মেহনুর। ওর কিছু বোধগম্য হওয়ার পূর্বেই নীতি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হাসি মুখে সাবিরের পাশে চলে গেল। খালি হওয়ার সাথে সাথে সিট আয়ত্ত করে ফেলল মাহতিম। টেবিলের উপর থেকে উল্টানো প্লেটটা এক হাতে স্বাভাবিক করে রাখতেই অন্য হাতটা রুটির বলে চালান দিল। মেহনুরের প্লেটটার দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকালো মাহতিম, এরপর আর কোনো কথা না বলে সোজা মেহনুরের প্লেটে একটা রুটি রাখল। প্লেটের উপর রুটির আগমন দেখে তৎক্ষণাৎ শিউরে উঠল মেহনুর। তাড়াতাড়ি বামে তাকিয়ে মাহতিমের দিকে দৃষ্টি রাখল। মাহতিম এমন ভঙ্গিতে খেতে শুরু করেছে যেন সে কিছুই জানে না, কিছুই করেনি। মেহনুর চুপ মেরে তাকিয়ে থাকলেও ইতিমধ্যে হাসি পর্ব শুরু হয়ে গেছে।
সিয়াম মুখে পানি নিয়ে বহু কষ্টে হাসি আটকে রেখেছে, যদি বাই চান্স আরেকটা দৃশ্য দেখে ফেলে অমনেই ছলাৎ ছলাৎ ঝর্ণার মতো মুখ বর্ষণ করে ফেলবে। সৌভিক হাসি আটকাতে না পেরে খুক খুক করে কেসে উঠছে, সেই কাশি থামানোর জন্য পিঠে হাত বুলিয়ে দিচ্ছে তৌফ। তৌফ হাসি আটকানোর পলিসি হিসেবে মুখে ইচ্ছামতো রুটি পুড়ে নিয়েছে। আরেকদিকে নীতি তখন ঠোঁট কামড়ে প্লেটের দিকে ঝুঁকে খাচ্ছে। মার্জা ব্যাপারটা উপেক্ষার নজরে রাখলেও শেষমেশ মেহনুরের পক্ষ নিয়ে বলল, ও যে খেতে পারছে না দেখতে পারছিস? জোর করে যে খাওয়াতে নেই সেটা জানিস না? এক্ষুনি রুটিটা সরা মাহতিম। ওর উপর জুলুম করতে যাবি না। মায়ের কথাটা ভালোমতো শুনল মাহতিম, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের ভঙ্গিতে বলল, একই নৌকার যাত্রী পেয়ে মজাই লাগছে, ঠিক না মা? মার্জা খুব শান্ত ভঙ্গিতে পানি খেতে নিয়েছিল, কিন্তু ছেলের মুখে খোঁচা শুনে পানি আর গলা দিয়ে নামল না। দ্রুত গ্লাসটা টেবিলে নামিয়ে জোরে জোরে কেসে উঠল মার্জা। মেহনুর দ্রুত শাশুড়ির কাশি দেখে পিঠে হাত বুলাতে থাকল, এদিকে মার্জা একটু শান্ত হয়ে মাহতিমের দিকে চোখ রাঙিয়ে বলল, তোকে এইসব কথা বলতে না করেছি না? আমাকে দেখলে কোনো দিক দিয়ে তোর না খাওয়া লাগে? মাহতিম মায়ের দিকে তাকিয়ে খেতে খেতেই বলল, খবরদার মা, চুপ কর। তুমি ফ্যাটি হয়ে যাচ্ছ, মোটু হয়ে গেছো, ভুঁড়ি বেড়ে গেছে, এসব হেনতেন কথা যেন না শুনি। তোমার ওই প্রতিবেশীদের টিটকারি যদি শুনি, তোমার কিন্তু খবর আছে মা। আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি যথেষ্ট সিক। তোমার রোগটা কি সেটা তুমি নিজেও জানো। তাই বলে যদি খাওয়া কমিয়ে দিবে, না খেয়ে থাকবে, তাহলে সেটা তো চলবে না। আমি ইনকাম করছি তোমাদের জন্য, নিশ্চয়ই বাবা বেঁচে থাকলে এটা সহ্য করতেন না। তাছাড়া ওইসব প্রতিবেশীদের কাছে তোমার না যাওয়াই ভালো, ওদের একটারও মেন্টালিটি আমার পছন্দ হয়নি। এতদিন তুমি বউ বউ করেছ, এখন বউ এনে দিয়েছি, দয়া করে ওকে নিয়ে সময় কাটাও। শেষ কথা এটাই বলবো, যদি সুন্দরের কথা বলতে হয়, তুমি যেমনই হও আমার চোখে তুমি মেহনুরের চেয়েও সুন্দর। গলা বাজিয়ে যদি বলা লাগে তাও আমি স্বীকার করব, আমার মা, মার্জা বিনতে ফেরদৌসি যথেষ্ট সুন্দরী। মাহতিম কাটকাট সুরে কথাগুলো বলে খাওয়ার দিকে পূর্ণ মনোযোগ দিল। যেই মিচকি মিচকি হাসির রোল চলছিল, এখন সেটা পিনপতন নীরবতায় ছেয়ে গেছে। মাহতিমের ঠাটধ্বনি শুনে সবাই নির্বাক হতবাক হয়ে আছে। সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে আছে মেহনুর। এই অসভ্য উপাধি পাওয়া লোকটার ভেতর নতুন রূপ দেখে আশ্চর্য হওয়া ছাড়া উপায় নেই। এতদিন যাকে মায়ের সাথে ঠাট্টামস্কারি করতে দেখা যেত, আজ হঠাৎ করে তার মধ্যে জেদের বিস্ফোরণও দেখা গেল। সবাই চুপচাপ চোখ নামিয়ে ফেলল। মেহনুর ওভাবে ড্যাবড্যাবে তাকিয়ে থাকলে কয়েক মুহূর্তের জন্য খাওয়া থামালো মাহতিম। মেহনুরের দিকে তাকানোর পূর্বে সবার দিকে এক পলক তাকিয়ে নিল, সবাইকে নিজ নিজ কাজে ব্যস্ত দেখে এবার মেহনুরের দিকে তাকালো। গলার স্বরটা যথাসম্ভব নিচু করে জোর খাটিয়ে বলল, যদি প্লেটের খাবার শেষ না দেখি তোমাকে আমি ছাড়ব না। মাহতিমের কথা ও চেহারার অবস্থা দেখে ভীত হলো মেহনুর। সরল চাহনি জুড়ে সঙ্গে সঙ্গে ভয়ের বিস্তার হলো। মেহনুরকে ইচ্ছে করে ভয় দেখানোর জন্যে মাহতিম করা দৃষ্টিতে তাকালো। গলার দিকে তাকিয়ে পুনরায় চোখে চোখ রেখে বলল, গলায় কি যেন করেছিলাম মনে আছে? বলতে দেরি, অমনেই গলার সেই কামড়জনিত জায়গাটায় হাত রাখল মেহনুর। এবার মারাত্মক ভয়ে জবুথবু হয়ে মাহতিমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। মাহতিম আর বাক্য উচ্চারণ না করে টেবিল ছেড়ে উঠে গেল। যাওয়ার পূর্বে নীতির কাছে গিয়ে কিছু বলেও আসলো।
নিরুপায় মেহনুর সম্পূর্ণ বিষয়টা তখন ধরতে পারল যখন সবাই খাওয়া শেষ করে চলে গেছে, কিন্তু নীতি তখনও মেহনুরের দিকে নজরদারি করার জন্য বসে আছে। মাহতিম জিপের চাবি তর্জনী আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু মেহনুরকে আর উঠে যেতে বলল না। ঠিক সন্ধ্যায় সময় চলছে। পাকপাখালির কলরবে ছাদের জায়গাটা রোমাঞ্চকর লাগছে। বাতাসও বইছে ঠান্ডা ঠান্ডা, মনের উঠোনে মৃদু মৃদু অনুভূতি জাগানোর মতো শীতল মুহূর্ত এখন। মেহনুর কালো শাড়িটার আঁচল টেনে পিঠ ঢেকে নিল। লম্বা চুলগুলো এখন আর খোলা নেই, মার্জার নিপুণ হাতের ছোঁয়ায় সেগুলো এখন বেনির আদলে রূপ নিয়েছে। মেহনুর ছাদে দাঁড়িয়ে দূরের বিল্ডিংগুলো দেখছিল, নিবিষ্ট মনে ভাবছিল এতদিনের মুহূর্তগুলো। চোখ বন্ধ করলেই এখন একটা মানুষের চেহারা ভাসে, বিভিন্ন সময়ে তার বিভিন্ন রূপের ধারণাতীত দেখা মিলেছে। তার সাথে জীবনের প্রতিটি স্তর মিলাতে এখনো যেন সময় লাগবে। সেই সময়টা কবে আসবে তার জন্য দৃঢ় প্রতীক্ষায় আছে মেহনুর। উপন্যাসের পাতায় পড়েছিল, প্রিয়তম মানুষটাকে দেখার জন্য, ছোঁয়ার জন্য বুকের ভেতর যে ছটফটানি হয়, যে যন্ত্রণা হয়, তাকে একটাবার দেখার জন্য যে বিষাদময় কষ্ট, ঠিক কতটা দহনে দগ্ধ হয় অন্দর, ঠিক কতটা মরিয়া হলে মানুষটার জন্য অম্লান বদনে সিক্ত হয় হৃদয়, এসব অনুভূতি ব্যক্ত করা যায় না কখনো। যেদিন শিরায় শিরায় প্রবাহ হবে অনুভূতির জোয়ার, সেদিনটা হবে অনুভূতির দিন, আকাঙ্ক্ষার দিন, অন্তরে অন্তর প্রকাশের দিন। সেই দিন কি কালিক পরিবর্তন হলেও স্মৃতির পাতায় রক্ষিত থাকবে আমৃত্যু অবধি। মেহনুর চোখ বন্ধ করে রেলিংয়ের দিকে মুখ করেছিল, আশেপাশের কোনো পরিস্থিতি সম্পর্কে জানতে পারল না, বুঝতে পারল না, টেরও পেল না মাহতিম একটু আগে বাসায় ফিরে এসেছে। মেহনুর বড় একটা নিঃশ্বাস ছেড়ে চোখ খুলে তাকালো, তখনই ওর মনে হলো কাল 22 তারিখ। তারিখটার কথা মনে পড়ার পর যেই মনটা এতক্ষণ ভালো লাগায় আচ্ছন্ন ছিল, সেই মনটা এখন অদ্ভুতভাবে কুঁকড়ে যাচ্ছে। কেন যাচ্ছে জানা নেই, শুধু মনে হচ্ছিল রাতের অন্ধকারে যখন শক্ত অবলম্বন খুঁজবে হয়তো সেই অন্ধকারে কাউকে খুঁজে পাবে না। মন খারাপ? কথা কণ্ঠস্বর শুনে চমকে উঠল মেহনুর। ওমনেই রেলিং থেকে দৃষ্টি সরিয়ে পিছু ফিরে তাকালো। পকেটে দুহাত গুজে উত্তরের জন্য তাকিয়ে আছে মাহতিম। গায়ে নেভি ব্লু রঙের টি শার্ট পরা, বুকের কাছে ইংরেজি বর্ণে সাদা কালিতে লিখা, বুকের কাছে ইংরেজি বর্ণে সাদা কালিতে লিখা গুচি। মেহনুর লেখাটা থেকে চোখ সরিয়ে সরল গলায় বলল, আপনি কখন এসেছেন? আপনাকে যে আসতে দেখিনি। মাহতিম ঠোঁটে হাসি এনে মেহনুরের কাছে গিয়ে দাঁড়াল। রাতের আধারে ছেয়ে যাওয়া আকাশে দৃষ্টি রেখে বলল, যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সবার আসা যাওয়া দেখতে পাওয়ার কথা, অথচ তুমি আমায় দেখোনি। মাহতিমের কথা শুনে বিমূঢ় হয়ে গেল মেহনুর। এটা সত্য যে ছাদ থেকে নিচে সবকিছু দেখা যায়, কিন্তু এটাও সত্য যে মাহতিমকে নিয়েই বিভোর ছিল সে। মাহতিম তখন উত্তরের অপেক্ষা না করে পকেট থেকে ডান হাতটা বের করল। সেটা রেলিংয়ের উপর রেখে মেহনুরের দিকে এগিয়ে দিল। মেহনুর মুখ থেকে দৃষ্টি নামিয়ে রেলিংয়ের দিকে তাকাতেই কপাল কুঁচকে ফেলল। মেহনুরের কৌতূহলী মুখটা দেখে ওর দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার রুমের চাবি, এটা তোমার কাছে রেখে দিও। কাল তো চলে যাচ্ছি, সম্ভবত 6 মাসের ভেতর ফিরব না। যদি ইচ্ছে হয় রুমে যেও, নয়তো তালাবন্দি করে দিও। কথাগুলো শেষ করে চলে গেল মাহতিম। পিছু ফিরে তাকিয়েও দেখল না তার কথাগুলো শোনার পর আর স্বাভাবিক থাকতে নেই মেহনুর। যে চাহনি দিয়ে চাবির দিকে তাকিয়েছিল সেই চাহনি ঝাপসা হয়ে অশ্রু ঝরছে। মেহনুর শব্দ আটকানোর জন্য ঠোঁট কামড়ে ফেলল, চোখের করুণ অবস্থা ঢাকার জন্য আঁচলটা দুচোখে চেপে ধরল। আঁচলটা আর শুকনো রইল না। মাহতিম ভোরের জন্য মাত্র লাগেজ ধরেছে, তখনই রুমে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করল মাহদি। এক দৌড়ে রুমে ঢুকে মাহতিমের হাতটা টাইট করে ধরল, হাঁপানোর সুরেই টানতে টানতে বলল,
তুমি আমার বউকে কি বলেছ? ওকে তাড়াতাড়ি থামাও ভাইয়া, মা দেখতে পেলে খুব ঝামেলা করবে। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো, দেরি করো না ভাইয়া, মা জানলে প্রচুর কাহিনী করবে। মাহতিম তখন কিছুই বুঝতে পারল না। এমন একটা পরিস্থিতিতে পড়ল, তখন মাহদিকে জেরা করার মতো সুযোগ পেল না। যেই লাগেজটা মনোযোগের সাথে রেডি করছিল সেটা ওভাবেই ফেলে রেখে ছাদের দিকে দৌড় লাগালো। পিছু পিছু দৌড় লাগালো মাহদিও, কিন্তু সে ছাদে আর ঢুকল না। চুপচাপ হাসি দিয়ে ছাদের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। হাত দুটো ময়লা ঝাড়ার মতো ঝেড়ে 3/4 প্যান্টের দুপ কেটে হাত গুজে দিল। ঠোঁটটা গোল করে বেসুরো ধ্বনিতে শীষ বাজাতে বাজাতে নিচে নামতে লাগল। মাহদির চালাকিটা ধরতে পারল না মাহতিম। ছাদের দরজা দিয়ে ঢোকার পর পিছু ফিরেও দেখল না। মাহদি যে ছাদের দরজা লাগিয়ে পেছনে থেকে পালিয়ে গিয়েছে সেটাও বুঝল না। মাহতিমের উত্থাল পাত্থাল মন শুধু মেহনুরকে নিয়ে চিন্তিত ছিল, আশেপাশের পরিস্থিতির উপর নজর ছিল না তার। দোকানে যখন শুনতে পেল মেহনুর অপ্রকৃতিস্থ অবস্থায় কাঁদছে, তখন মন ও মস্তিষ্ক তীব্র উত্তেজনায় ফেটে পড়ল। কি থেকে কি হলো সেটা নিয়ে বিন্দুমাত্র ভাবতে পারল না মাহতিম। সবকিছু ছেড়ে ছুড়ে ওভাবেই ফেলে দৌড় লাগালো ছাদের দিকে। সিঁড়ির প্রতিটি ধাপে হুলস্থুল ভঙ্গিতে পা ফেলে একদৌড়ে যখন মেহনুরের রুমে ঢুকল, তখন নিঃশ্বাসের টানে হাঁপাতে থাকা মাহতিম দরজার প্রবেশদ্বারে থম মেরে দাঁড়িয়ে গেল। ভেতরে ঢোকার জন্য বাড়িয়ে দেওয়া পাটা আর যেন এগুলো পারল না, তৎক্ষণাৎ অচল হয়ে থেমে গেল পাটা। ঠোঁট খুলে অনবরত নিঃশ্বাস ছাড়ছিল মাহতিম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছিল তাতে ভেতরের অবস্থা কাহিল করে দিচ্ছিল। তখন হাত দুটো মুঠোবন্দি করে নিজেকে নিয়ন্ত্রণের সীমায় আবদ্ধ রাখার প্রতিজ্ঞায় ছিল। বুকের হৃৎপিণ্ডটা এতক্ষণ দৌড়ের জন্য ধরাস্ত্রাস করছিল, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে তাতে তাকিয়ে থাকার দিব্যি নেই। মাহতিম তৎক্ষণাৎ নিজের দৃষ্টি দুটো ফ্লোরে নামিয়ে ফেলল। বাইরে থেকে আসা আলোয় রুমটা তখন উজ্জ্বল ছিল, জানালাগুলো খোলা থাকার জন্য শো শো করে বাতাস প্রবেশ করছে এখন। সিলিং ফ্যানটা মৃদু রেগুলেটর পেয়ে বেশ অল্প গতিতে ঘুরছে, দমকা হাওয়ার জন্য রুমের পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে আছে। মাহতিম তখনও স্বাভাবিক হতে পারছিল না। একটু আগে মাহদির কাছে যে ঘটনা শুনল, তার সাথে এই দৃশ্য কোনোভাবেই খাপ খায় না। বিছানায় উপুর হয়ে শুয়ে আছে মেহনুর, গায়ের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গাঢ় বেগুনির শাড়ি। কনুই অবধি ঢেকে থাকা ব্লাউজটা আজ যেন অপ্রস্তুত দেখা যাচ্ছে, অজান্তেই সেটা ফর্সা পিঠকে উন্মুক্ত করে মাহতিমের বুকে এফোরোফোর করে দিচ্ছে। পিঠের উপর থেকে লম্বা আঁচলটা সরে বিছানার ঢাল বেয়ে নিচে পড়ে আছে। দীর্ঘ কেশগুলো বেনিমুক্ত হয়ে এলোমেলো অবস্থায় আঁচলের সাথেই ফ্লোরে স্থান নিয়েছে। ঘুমন্ত মেহনুর উপন্যাসের পাতায় মশগুল ছিল, সেই মশগুলের রেশ কখন যে দীর্ঘ হলো টের পায়নি। ফাল্গুনী মুখোপাধ্যায়ের সাপমোচন বইটা বেখেয়ালি ভঙ্গিতে খোলা পড়ে আছে। নিদ্রামগ্নে ডুবে আছে ছোট্ট দেহের মানুষটা, যার মুখটা বাইরের আলোয় নীলাভ হয়ে আছে এখন। ঠোঁট দুটোর লালচে রংটা আশেপাশের মানুষকে কতখানি নাজুক করে দিচ্ছে সে হিসেব অসঙ্গত। মাহতিম কিছুক্ষণ স্থির রইল ঠিকই, কিন্তু পরক্ষণে নিজেকে সংযত করে জোরে দুটো নিঃশ্বাস ছাড়ল। চোখ দুটো উপরে তুলতে তুলতে মুষ্টিবদ্ধ হাত দুটো স্বাভাবিক করতে থাকল। মেহনুরের দিকে দৃষ্টি স্থির রেখে ধীরে ধীরে ওর দিকে এগুতে লাগল।
বিছানার দিকে যত নিকটগামী হচ্ছিল ততই বেসামাল হচ্ছিল ওর দেহমন। মেহনুরের খুব কাছাকাছি যাওয়ার ইচ্ছাটা আজ দারুণভাবে ফলাতে পারত মাহতিম, কিন্তু সে ইচ্ছা ধুলোয় উড়িয়ে মেহনুরের পাশে গিয়ে বসল। ঘুমন্ত মুখটাকে একটুখানি ছুঁয়ে দেবার চেষ্টায় ডান হাতটা বাড়িয়ে দিল। সেই তেষ্টাকে সাঙ্গ করে মেহনুরের কোমল গালটা আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে দিতে থাকল মাহতিম। মলিন দৃষ্টিতে নিজের যন্ত্রণাগুলো ক্ষুদ্র করে গোটাতে থাকল, মনের অদৃশ্য বাক্সে সকল আক্ষেপ জমা রেখে মেহনুরকে গাঢ় দৃষ্টিতে দেখতে থাকল। ঘুমের ঘোরে লালচে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে মেহনুরের, চোখের পল্লবজোড়াও ফোপানোর ভঙ্গিতে নড়েচড় উঠছে। অধর যুগলের কাঁপুনি দেখে বুকের কোথাও চিরচির করে বিঁধছে মাহতিমের। সেখান থেকে কোনোভাবেই দৃষ্টি সরানো যাচ্ছে না। চুম্বকের মতো আকৃষ্ট করা ওষ্ঠ দুটিকে ছুঁয়ে দেওয়ার জন্য মন আকুলি বিকুল করছে, উৎকণ্ঠায় ভুগছে, ছটফট করছে তীব্রভাবে। মাহতিম নিজের ব্যাকুল ইচ্ছাটা দমিয়ে রেখে মেহনুরের গাল থেকে হাত সরাতে লাগল, আঙ্গুলগুলো গাল ছুঁতে ছুঁতে কম্পিত ওষ্ঠের উপর রাখল। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওষ্ঠ দুটি আলতো স্পর্শে ছুঁয়ে দিল মাহতিম। বৃদ্ধাঙ্গুলটা নীরবে সরিয়ে নিতেই বাকি চারটে আঙ্গুল দিয়ে মেহনুরের অধরজোড়ায় আলতো চাপ দিল। সেই চাপের স্থায়িত্ব বেশিক্ষণ রাখল না, কয়েক মুহূর্তের ভেতর সরিয়ে নিল। লালচে ঠোঁটের উষ্ণতাটুকু পেতে নিজের ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো মাহতিম। অজানা প্রাপ্তিতে, চাপা গ্লানিতে, অদ্ভুত শান্তিতে চোখ বন্ধ করে ফেলল সে। মেহনুরের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই চোখের পলকে স্মৃতিচারণ করে ফেলল। চোখ করা অবস্থায় মুচকি হাসিতে হেসে দিল মাহতিম, ধীরে ধীরে ঠোঁট থেকে হাত নামিয়ে নিল। দমকা হাওয়ায় খসখস করে বইয়ের পৃষ্ঠা উড়ছে, বাতাসের তেজ বেড়ে যেতেই হুড়হুড় করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে। মাহতিম বইটা নিঃশব্দে বন্ধ করে ফেলল, সেখান থেকে তুলে নিয়ে পাশের টেবিলে রেখে দিল। রুমের কোনায় থাকা আলমারির দিকে নজর পড়ল তার, চুপচাপ আলমারির কাছে গিয়ে দুই দ্বার খুলল। ঘ্যাচ করে শব্দ হতেই দ্বার দুটো খুলে গেল, কিন্তু শব্দের সূক্ষ্ম আওয়াজে নড়েচড়ে উঠল মেহনুর। ঘুমের মধ্যেই উপর অবস্থা থেকে বাকাত হয়ে শুল। মাহতিম এক পলকের জন্য পিছু ফিরে মেহনুরের অবস্থা পর্যবেক্ষণ করল, মেহনুর জেগে গেল কিনা সেটাই যেন সজাগ দৃষ্টিতে দেখছে। না, মেহনুর উঠেনি, কিছু টেরও পায়নি। মাহতিম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কম্বল বের করল, আলমারির দুই দ্বার আগের চেয়েও কম শব্দ করে বন্ধ করল। মেহনুরকে কম্বলে ঢেকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু নিচে যেতে পারল না মাহতিম। ছাদের দরজা বাইরে থেকে আটকানো দেখে প্রচুর অবাক হল। দরজায় কয়েকবার ব্যর্থ চেষ্টা চালিয়ে পুনরায় মেহনুরের রুমে ফিরল। মেহনুরের বিছানায় যতটুকু জায়গা ছিল তাতেই মাহতিম গুটিসুটি পাকিয়ে কম্বল টেনে শুয়ে পড়ল। মাঝখানে দূরত্ব থাকলেও সেটা অবশ্য বিশাল দূরত্ব না। মেহনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমালেও মাহতিম ওর দিকেই মুখ করে ঘুমালো। মেহনুর তখনও ঘুমে বিভোর ছিল। মাহতিমের সাথে চালাকি করে নিজেকে সম্রাট সম্রাট লাগছে মাহদির। বড় ভাইকে টেক্কা দেওয়াটা কোনো চারটিখানি কথা না। তার উপর ভাই যদি নিরাপত্তাকর্মীর সদস্য হয়, তাহলে তো হিংস্র বাঘের সাথে লড়াই বলা চলে। এসব নিয়ে ভাবতে ভাবতে নিজের প্রতি গর্ব বোধ করছে মাহদি। এদিকে মাহদির রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সিয়াম। মাহদিকে ওমন বিজয়ী স্টাইলে হাসতে দেখে তৎক্ষণাৎ হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি মাহদির কাছ থেকে আড়াল হওয়ার জন্য দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাতে থাকল। মাহদি কেন হিহি করে হাসছে সেটাই এখন বিস্ময়ের ব্যাপার।
ওর মতো ছোটকা পোলাপান না জানি কি করে এসেছে কে জানে। সিয়াম সেটাই তখন ধরার জন্য চটজলদি রুমে ঢুকে গেল। হাত দুটো বুকের কাছে ভাঁজ করে সরু দৃষ্টিতে বলতে লাগল, নতুন করে কি করেছিস বলে ফেল পাগলা, যদি এবার ধরা খাস মাহতিম তোর পিঠের চামড়া তুলে শুটকি বানাবে। সিয়ামের কথা শুনে মাহদি গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতক্ষণ যেই হাসিটা ঠোঁটে লেগেছিল সেটা গাম্ভীর্যের আড়ালে ঢেকে গেল। সিয়ামের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি দোষ করেছি? তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? মাহদির কথায় চোখ দুটো আরো ছোট করল সিয়াম। হাত দুটো স্বাভাবিক করে মাহদির দিকে এগিয়ে গেল। মাহদি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু সিয়ামের জন্য সেটা সম্ভব হল না। মাথায় সজোরে একখানা চাটটি খেয়ে ওমনেই ধরাশায়ী হল মাহদি। তখনই পেটের কথাগুলো সিয়ামের কাছে গড়গড় করে উগরে দিল, সিয়াম ভাইয়া, তোমার মারগুলো খুব লাগে, দয়া করে আর মেরো না। আমি তো কিছুই করিনি, কাল ভাইয়া চলে যাচ্ছে। এদিকে আমার বউ ভাইয়ার শোকে শোকে সন্ধ্যার দিকে খুব কাঁদছিল। এমনই জানো, আমার এসব ভালো লাগে না, এজন্য ভাইয়াকে ছাদে আটকে দিয়েছি। 4 রাউন্ড গেম খেলেই দরজা আবার খুলে দিয়ে আসব। সিয়াম কথাগুলো শোনার পর বিশাল বড় হা করে তাকালো, অক্ষিকোটরও বড় বড় করল। পিটপিট করে চোখের পাতা ঝাপটাতে লাগল। আহাম্মকের মতো কিছুক্ষণ চেয়ে থাকতেই বিড়বিড় করে বলতে লাগল, তুই সত্যি এই কাজ করেছিস? মাহদি দ্রুত মাথাটা উপর নিচ দোলাতে লাগল। কথাটা হ্যাঁ সূচকে বোঝানোর পর সিয়ামের চোখে মুখে এমনি অবস্থা দেখা গেল, যেন খুশির ফোয়ারা উপচে উপচে পড়ছে। সিয়াম চওড়া একটা হাসি মাহদির কাঁধটা গর্বিত সূচকে চাপড়ে বলল, ওয়েল ডান শয়তানের হাড্ডি, যা কাজ করেছিস না, আহা, তোকে তো চুমিয়ে চুমিয়ে লালপল্টু বানাতে মন চাচ্ছে। আয় বাবু আয়, তাড়াতাড়ি বুকে আয়, তোকে একটু আদর করি, আয়। সিয়ামের অবস্থা দেখে ভ্যাবাচেকা হয়ে গেছে মাহদি। সিয়াম বারবার মাহদিকে কাছে টানাটানি করছে, ঠোঁট দুটো চুমু স্টাইলে উঁচিয়ে উঁচিয়ে হাবিজাবি প্রলাপ বকছে। মাহদি চোখমুখ বিরক্তিতে ডুবিয়ে সিয়ামের দিকে এক ধাক্কা মারল। আকস্মিক ধাক্কা খেয়ে সিয়াম একটু পিছিয়ে গেলে ওমনেই হুড়মুড় করে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় লাগালো মাহদি। দরজার বাইরে যেই পালাতে নেবে ওমনেই মাথা পিছু ঘুরিয়ে কাটকাট ভঙ্গিতে বলল, ভাইয়া যে ছাদে আছে এ ব্যাপারে যেন কেউ না জানে। মা যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে। নীতি আপুকে চাইলে বলতে পারো, কিন্তু ফারিনকে ভুলেও বলতে যাবে না। কথাটুকু শেষ করেই ছুট লাগালো মাহদি। বিছানায় পড়ে থাকা সিয়াম মাহদির অবস্থা দেখে আনমনেই হাসতে লাগল। হাসতে হাসতে খোলা জানালার বাইরে তাকালো সিয়াম। রাতের আকাশটার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট থেকে হাসি সরে যেতে থাকল। আগামীকাল থেকে দুটো বন্ধু একই যন্ত্রণা অনুভব করবে, একই ব্যথায় জর্জরিত হতে থাকবে দিনের পর দিন। প্রিয়তমাকে দূরে রাখার ব্যথায় দগ্ধ হবে হৃদয়, অসহ্য যন্ত্রণায় কাতরাবে মনের প্রতিটি স্তর। সৌভিক তো এতদিন সহসীমায় আটকে ছিল, মাহতিম কি করবে সেটা তো আগেভাগে বলা যায় না, কখনোই না। তিলতিল করে এগিয়ে যাচ্ছে সময়ে, গভীর হচ্ছে তত রাতের প্রহর। দূর থেকে ভেসে আসছে শহুরে কুকুরের ডাক, মাঝে মাঝে শোনা যাচ্ছে ট্রাকের শ্রুতিহীন হর্নের আওয়াজ। মাথার উপর ঘূর্ণায়মান ফ্যানটা বেশ ভালোই বাতাস ছড়াচ্ছে। সেই বাতাসের জোরে হিম হয়েছে মেহনুরের দেহ। শীতের প্রভাবে কাটা দিয়ে উঠছে শরীরের পশম স্তর। মেহনুর হালকা মতন জেগে উঠলে কম্বলটা থুতনি পর্যন্ত টেনে নিল। পা দুটো গুটিসুটি পাকিয়ে ঠিক করে শুতেই হঠাৎ সদ্বিত ফিরে পাওয়ার মতো চমকে উঠল মেহনুর। ওমনেই গায়ের কম্বলটা সরিয়ে শোয়া থেকে তড়িঘড়ি করে উঠতে নিল, কিন্তু যেই মুখটা ডানে ফিরালো ঠিক তখনই মেহনুরের উঠাটা থেমে গেল সহসা। দুহাতের কনুই দুটোতে ভর রেখে আধশোয়া ভঙ্গিতে তাকিয়ে আছে মেহনুর। ডান পাশে যে ব্যক্তিটি শুয়ে আছে
তাকে দেখে গায়ের চামড়া এখন শীত ছাড়াই কাটা দিচ্ছে। মেহনুও প্রথমে চিন্তা করল হয়তো সে ভুলভাল দেখছে, কিন্তু যখনই মাহতিমের দিকে হাত বাড়িয়ে মোটা পেশির বাহুটা ছুঁল, তখনই নিশ্চিত হল এটা মাহতিমি। মেহনুর কিছুক্ষণ নির্বাক চাহনিতে তাকিয়ে থেকে পুনরায় বালিশে মাথা রেখে শুল। মাহতিমের ঘুমন্ত মুখটার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। গালটা হাতের তালুতে রেখে ঘুমিয়ে আছে মাহতিম, অন্য হাতটা বিছানার উপর রেখে দিয়েছে সে। মেহনুর ঘুমন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকল ঠিকই, মাহতিমকে নিয়ে কোনো অভিব্যক্তি সে প্রকাশ করল না। যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই মাহতিমের দিকে পিঠ দিয়ে ঘুমালো মেহনুর। চোখ দুটো বন্ধ করার অনেক চেষ্টা করলেও মাহতিমের উষ্ণতার জন্য বেচিন অনুভব করছিল। ওই হাতটা যখন দেহের উপর থাকে, পেছনে থেকে আঁকড়ে ধরে, শক্তভাবে আগলে রাখে, পরম উষ্ণতায় খোলসের মতো আবদ্ধ করে দেয়, বুকের উষ্ণতা দিয়ে বুঝিয়ে দেয় আমি তোমার সাথেই আছি, তখন মেহনুর নিজেকে কতটা নিরাপদ অনুভব করে সেই অনুভূতি ব্যক্ত করা অসম্ভব ব্যাপার। মাহতিম ঘুমের মধ্যে ঠিকই তলিয়ে ছিল, টের পায়নি মেহনুর যে একটুখানি উষ্ণতার জন্য আবারও তার কাছে ঘেঁষছে। মেহনুর নিচের ঠোঁটটা দাঁতে চেপে এক ধাপ পেছনের দিকে পিছিয়ে গেল, মাহতিমের হাতটা বিছানা থেকে উপরে তুলে ওর বুকটার সাথে সন্তর্পণে পিঠ মিলিয়ে দিল। শূন্যে ধরে রাখা মাহতিমের হাতটা নিজের দেহের উপর নামাতে লাগল মেহনুর। এবার হাতটার জায়গা পরিবর্তন করে পেটের উপর নামাতে থাকল। ভারী হাতটার ওজন পেটের উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করল। বড় একটা ঢোক গিলে মাহতিমের হাতটার উপর নিজের হাত রেখে দিল মেহনুর। সে যে চলে যাচ্ছে, বহুদিনের জন্যই ছেড়ে যাচ্ছে। কবে আসবে, কখন ফিরবে, কিচ্ছু বলেনি মানুষটা। কিভাবে আত্মার সাথে জুড়ে গেল সবকিছু, কিভাবে তার জন্য একটু একটু করে কষ্ট অনুভব হচ্ছে, মেহনুর এত সব প্রশ্নের উত্তর কিছুতেই জানে না। নরম বিছানায় গোল হয়ে বসে আছে সবাই। রাত তখন ৩:২০ বাজে। নীতির মুখটা অমাবস্যা রাতের মতো কালো হয়ে আছে, বাকিদের অবস্থাও এক। মাহদি ঢুলতে ঢুলতে নীতির কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, অথচ বাকিদের চোখে ঘুম নেই। একটু আগে যে লোমহর্ষক খবরটা পেয়েছে তাতে হুঁশক জ্ঞান বিগড়ে আছে সবার। আগামীকাল কেমন ঝড় আসতে চলেছে কেউ ধারণা করতে পারছে না। প্রীতি কোনোভাবেই স্থির হতে পারছে না। অস্থির ভঙ্গিতে বারবার হাতের তালু হাত ঘষছে। নীতির সামার ভেকেশন শেষ হয়েছে ৪ দিন আগেই, কিন্তু সেটা গোপন রেখেছিল নীতি। আজই মেইলে খবর এসেছে দ্রুত কান্ট্রিতে ফিরে যাওয়ার জন্য। নীতি যে ক্যাম্পাসের আন্ডারে পড়াশোনা করছে, সেখানে হুট করেই প্রোগ্রাম দিয়ে ফেলেছে, যেই প্রোগ্রাম অ্যাটেন্ড করা খুব জরুরি। নীতি না পারতে কাল দুপুরের 2টো টিকিট কেটে ফেলেছে, যেখানে একসঙ্গে দুবনি ফিরে যেতে বাধ্য। যদি কোনো কারণে ভিসা জটিলতায় পড়তে হয়, তাহলে আর রক্ষে নেই। এদিকে মাহতিমের ফুপুও মেয়েদের ফেরা নিয়ে টেনশনে পড়ে গেছেন, প্রোগ্রাম অ্যাটেন্ড করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনিও জানেন। এর মধ্যে সবচেয়ে বীভৎস যে খবরটা এসেছে, সেটার জন্যই মূলত ঘুম হারাম অবস্থা চলছে। সৌভিক অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল। নিজের ডার্ক সার্কেলের চোখ দুটো অ্যালার্জির জন্য কচলাতে কচলাতে বলল, মাহতিমকে আগে ঠিকঠাক মতো বিদায় করা দরকার। মাহতিম আগে কাজে ফিরুক। আপাতত সবকিছু সিচুয়েশনের উপর ছেড়ে দে। তোরা বেশি ভাবিস না। ভাবির দিকে খেয়াল রাখার জন্য কেউ না কেউ ঠিকই প্রেজেন্ট থাকবে, টেনশন নিস না। সৌভিক শেষ করলে চোখ দুটো তখনও কোচলাচ্ছিল। ওর অবস্থা দেখে পাশ থেকে ফারিন বলে উঠল, চোখ কচলিও না ভাইয়া, চোখ প্রচুর ব্যথা করবে। অলরেডি খুব লাল হয়ে গেছে, আর কচলিও না। সৌভিক কয়েক সেকেন্ডের জন্য ফারিনের দিকে তাকালো। ফারিন নাসূচকে মাথা নাড়িয়ে বারণ করার ইশারা দিচ্ছিল। এদিকে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে তৌফা বলে উঠল, শালার একটা কাহিনী ফিনিশ মারলে আরেকটা কাহিনী টপকায়া পড়ে। তোরা আমারে বল, এই মুহূর্তে ওই বান্দি ছেড়ি রাহনের দরকার আছে? হুদাই তো মুখটা খারাপ হয় না। এইসব বালের উপরে ছালের কারবার দেখলে মুখটা আরো নষ্ট হয়।
আমারে আর ভালো হইতে দিল না। তৌফের বিশ্রী ভাষা শুনে সবাই বিরক্তিতে তাকালো। কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলার অবস্থায় ছিল না কেউ। মাহদি যদি জেগে থাকত তাহলে মিনি বাঘের মতো হামলে ধরত ঠিকই। এটাকে মাহতিমের জুনিয়র কপি বলা চলে। তেরাত্তারা কথা বললে ডিরেক্ট অ্যাকশন। সামিক সবার নীরবতাকে অচ্ছিন্ন করে বেখেয়ালি সুরে বলতে লাগল, তৌফ ভাই প্লিজ ব্রাদার, তুমি এখন মুখ খারাপ করো না। সবার মাথায় এলোমেলো হয়ে আছে। কি করলে সবকিছু ঠিক হবে কেউ জানি না। তুমি জাস্ট প্রে করো ওই মামি যেন ভাবির জীবনে কিছু না করে। ভাবি যে 1000টা উষ্টা খেলে অভিযোগ করবে না, এটার সুযোগই মামি লোফে লোফে খাবে। মাহতিম ভাই না থাকলে কি অঘটন ঘটবে, তোমরা সবাই এ বিষয়ে কমবেশি জানো। শেফালির মতো ধুরন্ধর মহিলাকে ট্যাকেল দেওয়ার জন্য মাহতিম ভাই জোশ খেলা দেখিয়েছে। কিন্তু এখন পুরো ম্যাটারটাই আলাদা। স্বামীকের কথায় সাই জানাতে গিয়ে আবার মুখ খারাপ করল তৌফ। এবারের ভাষাটা নর্দমার মতো জঘন্য করে বিশ্রী ভঙ্গিতেই বলল, স্কুল কলেজের বাথরুম দেখছস না? ওইসব বাথরুমে স্পেশাল কিছু কমোড থাকে জানোস তো? ওই বাথরুমের সোঘ্রাণ এতই ভালো, পাবলিক 10 মাইল দূর থাকলেও নাক টিপা হাঁটে। ওইসব বাথরুমে এইগুলারে ঢুকায়া টানা 1 মাস আটকায়া রাখতে মন চাইতাছে। বিশ্বাস কর সবগুলাই জন্মের শিক্ষা পাইব। জাগর কারেন্ট বেশি, ওগোর কারেন্ট এমনই ছুটানো দরকার। তৌফের প্রতি বাজেভাবে ক্ষেপে গেল প্রীতি। কিন্তু নীতির বাধা পেয়ে আর যেন এগুলো না। সবাই একসঙ্গে সশব্দে নিঃশ্বাস ছাড়লে ভুতুড়ে পরিবেশের মতো অনুভূত হলো তখন। নীরবতা আঁকড়ে ধরল কঠিনভাবে। পূব আকাশে দেখা যাচ্ছে দগদগে অরুণ পিণ্ড। কিচিরমিচির আওয়াজে মুখর পরিবেশ। ভোরের খোলস ছেড়ে অরুণ আলোয় পরিণত হয়েছে আকাশের রূপ। শহুরে কোলাহল কিছুটা হ্রাস পেলেও পাখির ডাকে ডাকে মনোরম লাগছে এখন। মেহনুর আড়মোড়া ভেঙ্গে চোখের পল্লব খুলে তাকালো, গা থেকে কম্বল সরিয়ে হাত দুটো টানা দিয়ে নিল। বড় একটা হাই ছাড়তে ছাড়তে হঠাৎ চৈতন্য পাওয়ার জন্য হড়বড় করে উঠে বসল সে। আশেপাশে চতুর্দিকে মাহতিমকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। মেহনুর পাগলের মতো উন্মুখ হয়ে মাথায় খোপা পাকাতে থাকল। শাড়িটা ঠিক করে মুখটা কোনো মতে ধুয়ে তাড়াতাড়ি নিচে নামতে লাগল। সিঁড়ি দিয়ে নিচে নামল ঠিকই, কিন্তু বাড়িতে কাউকে খুঁজে পেল না। এদিক ওদিক সবদিকে তাকিয়ে দেখল মেহনুর, কেউ আশেপাশে ছিল না। মেহনুর উন্মাদের মতো এই রুম থেকে ওই রুমে দেখতে থাকলে হঠাৎ পেছনে থেকে একটা চাকর কৌতূহলে থমকে দাঁড়াল। মেহনুরকে দেখে বিষয়টা বুঝতে পেরে নিজ থেকেই বলে উঠল, দিদিমনি, আপনি কি মাহতিম বাবাকে খুঁজছেন? মেহনুর অনবরত হাঁপাতে হাঁপাতে পিছু ফিরে তাকাল। ঠোঁট খুলে হাঁপানির মতো নিঃশ্বাস ছাড়তেই পাগলের মতো হ্যাঁসূচকে মাথা ঝাঁকাতে থাকল। বয়োবৃদ্ধ ষাটোর্ধ্ব চাকর সিরাজ মেহনুরের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, দিদিমনি, বাবা যে গাড়িতে চড়ল। গাড়ি ছেড়েছে কিনা? বৃদ্ধ কথাটা শেষ করার সুযোগ পেল না। মেহনুরের জোরালো পদক্ষেপের গতিতে সেখানেই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। মেহনুর কখনো শাড়ি পরা অবস্থায় দৌড়ায়নি, আজ যে দৌড়াতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে। মেহনুর তবুও প্রাণপণে দৌড় লাগিয়ে বিশাল ড্রয়িং রুমটা পার করার চিন্তায় ছিল। কিন্তু তখনই সশব্দে বাইরের হাওয়াটা গরম হয়ে উঠল। গাড়ির দরজাগুলো ঠাস ঠাস করে আটকানোর আওয়াজ হচ্ছিল। মুহূর্তের ভেতর দুটো হর্ন বাজতেই সবচেয়ে ভয়াবহ শব্দ হিসেবে আওয়াজ হলো গাড়ি ছেড়ে যাওয়ার শব্দটা। চলবে ইনশাআল্লাহ।